আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের অনুশীলনী সলভ ক্লাস কেমিস্ট্রি 13, আমাদের যে তড়িৎ রসায়ন চ্যাপ্টার আমরা পড়েছিলাম দুইটা লেকচারে, তার আজকে অনুশীলনী সলভ। মোটামুটি খুব ছোটই একটা লেকচার, আমরা জাস্ট এখানে কিছু এইখানে অনুশীলনী বিভিন্ন স্যারের বইয়ের অনুশীলনী কোশ্চেন সলভ করবো এমসিকিউ এর। তো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, আর সবাই কেমন আছো একটু জানায় দাও। আমরা তাহলে শুরু করে দেবো আজকে আমাদের তড়িৎ রসায়নের অনুশীলনী সলভ। কিছু অল্প কিছু কোশ্চেন আছে, আমরা সলভ করব, খুব বড় লেকচার না। তোমরা কিছু সময় হয়তো এক্সট্রাও পাবা, সেই সময়কে তোমরা ইউটিলাইজ করতে পারবা পরে। গতকালকে তোমাদের একটা সেমিনারও ছিল, হয়তো অনেকে ছিলা। আমরা তোমাদের বিভিন্ন সমস্যা সেগুলো সলভ করার চেষ্টা করছি, গাইডলাইন বা মোটিভেশন যেটাই বলো সেটা দেওয়ার চেষ্টা করছি আমরা গতকালকে। তারপর এরকম প্রত্যেক সপ্তাহে আমাদের এরকম সেমিনার হবে। তো আচ্ছা, আমরা একটু সবার জন্য একটু তাহলে ওয়েট করি কিছু সময়, তারপর আমরা শুরু করে দিই। হুম, আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। তো মোটামুটি আজকে এমসিকিউ তোমাদের একটু শিয়াব সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, আজকে আমাদের তোমাদের পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট। আজকে আমরা বেসিক্যালি কি করব, অনুশীলনী সলভ করব তড়িৎ রসায়ন চ্যাপ্টারের। তোমরা পার্টিসিপেট করবা আজকে। মোটামুটি আমাদের জাস্ট এমসিকিউ সলভ করতে করতে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আমরা একটু শুরু করি। মোটামুটি সহজ চ্যাপ্টার যেহেতু, কোশ্চেনও সহজ সহজই। যেমন প্রথমেই আজাই স্যারের একটা কোশ্চেন, চিনি ও গ্লুকোজের দ্রবণ কেমন? চিনি ও গ্লুকোজের দ্রবণ কেমন? তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য, নাকি অধাতব পরিবাহী? তোমরা একটু উত্তর দিয়ে দাও তো, এটা কি হতে পারে উত্তর? চিনি আর গ্লুকোজের দ্রবণ কেমন? তড়িৎ বিশ্লেষ্য, নাকি ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য, নাকি অধাতব পরিবাহী? এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি, আমরা দেখেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্যতার উপরে পদার্থ কয় রকমের বা দ্রবণ কয় রকমের হতে পারে। আমরা দেখেছিলাম কিছু ছিল আহ সবল তড়িৎ বিশ্লেষ্য, কিছু ছিল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কিছু ছিল অবিশ্লেষ্য, কিছু ছিল অবিশ্লেষ্য। যদি তোমাদের মনে থাকে, সবলের মধ্যে ছিল আমাদের বিভিন্ন ধরনের লবণ, NaCl, পটাশিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধরনের অ্যাসিড ছিল, বিভিন্ন ধরনের সবল ক্ষার ছিল, এইগুলোই। আচ্ছা, দুর্বলের মধ্যে কারা ছিল? দুর্বলের মধ্যে আমাদের বইতে দেওয়া ছিল অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লুরাইড ছিল, আমাদের ফসফরিক অ্যাসিডের নাম। আচ্ছা, এবং অবিশ্লেষ্যের মধ্যে ছিল আমাদের, অবিশ্লেষ্যের মধ্যে ছিল আমাদের সুক্রোজ। অবিশ্লেষ্যের মধ্যে ছিল আমাদের সুক্রোজ। অবিশ্লেষ্যের মধ্যে ছিল সুক্রোজ। সুক্রোজ মানেই তো আমাদের চিনি, রাইট? ছিল, ছিল বিশুদ্ধ পানি, ছিল গ্লুকোজ। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি চিনি আর গ্লুকোজের দ্রবণ কি। চিনি আর গ্লুকোজের দ্রবণ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। খুবই সহজ একটা কোশ্চেন। তড়িৎ অবিশ্লেষ্য কারা? তড়িৎ অবিশ্লেষ্যর মধ্যে ছিল আমাদের চিনি, গ্লুকোজ, বিশুদ্ধ পানি। এরা কারণ কি? তাদেরা
পানিতে বা তারা দ্রবণে কি হয় না, তাদের আয়ন গুলো কিন্তু আলাদা হয়ে যায় না, পজিটিভ আর নেগেটিভ, মানে ক্যাটায়ন আর অ্যানায়নে বিভাজিত হয়ে যায় না, তাই তারা কি অবিশ্লেষ্য। খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, সেমি কন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয়? হাজী স্যারের কোশ্চেন, দিনাজপুর বোর্ডের 17 সালে আসা কোশ্চেন। আমরা পড়েছি এরকম একটা কোশ্চেন, আমরা ক্লাসের সময় সলভ করেছি। আমরা দেখেছিলাম 14 নম্বর গ্রুপের মধ্যে যে ছিল আমাদের সিলিকন এবং জার্মেনিয়াম, এদের কথা স্পেশালি তোমাদের এই অধ্যায়ে বলা হয়েছে, তারা কি সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী রূপে কাজ করতে পারে। এটা তোমরা ফিজিক্সে আবার পড়বা, তাহলে উত্তর কি জার্মেনিয়াম। জার্মেনিয়াম, সিলিকন এবং জার্মেনিয়াম, এছাড়াও আর বোরন, অ্যাস্টাটিন, এরাও কিন্তু কি সেমিকন্ডাক্টর রূপে কাজ করতে পারে। তো সেমিকন্ডাক্টর রূপে 7 জন কাজ করতে পারে, এটা তোমরা পর্যায়বৃত্ত গতি, সরি, পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারেও কিন্তু পড়েছো, ওইখানেও কিন্তু এই জিনিসটা আছে। তোমাদের এটা ভালো করে জানতে হবে সেমিকন্ডাক্টর রূপে কাদেরকে ব্যবহার করা যায়। ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহ কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহ কোনটি? ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে, এখানে কোশ্চেন বলছে ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী। তড়িৎ পরিবাহী ছিল, আমরা পড়ে এসেছি দুই রকমের, ইলেকট্রনীয় অ্যান্ড ইলেকট্রোলাইটিক। মানে কি, একজন হচ্ছে ইলেকট্রনীয় ভাবে মানে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক ভাবে তড়িৎ পরিবহন করে। তারা কিভাবে করে? তারা হচ্ছে আয়নের গতির দ্বারা, আয়নের দ্বারা তড়িৎকে পরিবহন করে। কিন্তু আমরা এখানে বলতেছি কি ইলেকট্রনীয়, মানে ইলেকট্রন দ্বারা করবে। তো যারা ইলেকট্রোলাইটিক মানে হচ্ছে যারা আয়ন দ্বারা কাজ করে, তারা মোস্টলি হয় কি দ্রবণ হয়। তার মানে কি FeSO4 হবে না, NaCl হবে না, এবং হাইড্রোজেন প্রোটনও হবে না। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী অলওয়েজ হবে কি ধাতু হবে, ধাতু হবে, অথবা হতে পারে একমাত্র আমরা জানি ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহের মধ্যে ধাতু ছাড়া অধাতু হিসেবে শুধুমাত্র কে থাকে? কার্বনের গ্রাফাইট থাকে, কার্বনের গ্রাফাইট থাকে, কার্বনের গ্রাফাইট। তাহলে তাহলে আমাদের উত্তর কি? কপার ধাতু। আমাদের উত্তর হবে কি কপার ধাতু। আশা করি বুঝতে পারতেছি, আমাদের উত্তর হবে কি কপার ধাতু। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন আসছে কবির স্যারের বই থেকে, তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা হ্রাস পায় কোন ক্ষেত্রে? তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা হ্রাস পায় কোন ক্ষেত্রে? আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পেলে অ্যাকচুয়ালি কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে, ইলেকট্রনীয় মানে ধাতুতে কি হয়? ধাতুতে রেজিস্টেন্স বাড়ে, ধাতুতে রোধ বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে, টেম্পারেচার যদি বেড়ে যায়, ধাতুতে কি হয়? রেজিস্টেন্স বা রোধ বেড়ে যায়। আর আমরা জানি রেজিস্টেন্স যদি বেড়ে যায়, সেটা অ্যাকচুয়ালি কি মিন করে? পরিবাহিতার কমে যাওয়াটা মিন করে, পরিবাহিতার কমে যাওয়াটা মিন করে। আবার উল্টাভাবে টেম্পারেচার যদি বেড়ে যায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে, বা ধরো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাকে বুঝাই তড়িৎ বিশ্লেষ্য দ্বারা? এই যে বিভিন্ন ধরনের দ্রবণকে, দেখো তিনজনই কিন্তু দ্রবণ, গলিত লবণ, এসিড দ্রবণ, লবণের দ্রবণ, সবাই কি, সবাই হচ্ছে আমার একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তার মানে এখানে কি থাকে? আয়ন থাকে। তাপমাত্রা বাড়ালে আয়নের গতি বেড়ে যায়, তাপমাত্রা বাড়ালে আয়নের গতি বেড়ে যায়। সো অ্যাকচুয়ালি কি হয়? অ্যাকচুয়ালি পরিবাহিতা তাদের ক্ষেত্রে বেড়ে যায়, পরিবাহিতা তার ক্ষেত্রে বেড়ে যায়, পরিবাহিতা তার ক্ষেত্রে বেড়ে যায়। কিন্তু আমার কোশ্চেন বলছে কি তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা কমে কার? তার মানে আমরা বুঝতে পারলাম উত্তর হবে ধাতু। ধাতুতে হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা হ্রাস পায়। আচ্ছা, তারপরে আসে ইলেকট্রোলাইটিক তড়িৎ পরিবাহী কোনটা? ইলেকট্রোলাইটিক তড়িৎ পরিবাহী কোনটা? আমরা একটু আগেই দেখলাম ইলেকট্রনীয় হবে কি ধাতুরা, এই দুইজন তো ধাতু। NaCl সে যদি দ্রবণে থাকতো, সে ইলেকট্রনীয় পরিবাহী হইলে, মানে তখন তার সেই ব্যাপারে আমরা চিন্তা হয়তো করলেও করতে পারতাম, কিন্তু সে আছে কি রকমে? কঠিন রূপে। ইলেকট্রোলাইটিক হইতে হলে তাকে অবশ্যই অ্যাকুয়াস ফর্মে মানে দ্রবণ অবস্থায় থাকতে হবে। এখানে অ্যাকুয়াস ফর্মে আমরা কাকে পাচ্ছি? শুধুমাত্র FeSO4 কে পাচ্ছি। তাহলে আমাদের ইলেকট্রোলাইটিক তড়িৎ পরিবাহী হবে কোনটা? আমাদের ইলেকট্রোলাইটিক পরিবাহী হবে হচ্ছে ফেরাস সালফেট। ইলেকট্রোলাইটিক তড়িৎ পরিবাহী হবে ফেরাস সালফেটের অ্যাকুয়াস দ্রবণ। ইলেকট্রোলাইটিক, আমার কিন্তু ইলেকট্রো বলতেছে নাকি ইলেকট্রোলাইটিক বলতেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রো হলে উত্তর কি হবে? আমরা দেখছি একটু আগে, ধাতু আর হচ্ছে অধাতুর মধ্যে কার্বনের গ্রাফাইট রূপভেদ। আচ্ছা, নিম্নের কোনটি তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য? নিম্নের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এইটা তাহলে আমাকে উত্তর করে দাও, এটা আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। নিম্নের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? আমরা অলরেডি একদম ফার্স্ট কোশ্চেনে কিন্তু এটা পড়ে এসেছি। নিম্নের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য?
এটার উত্তর করে দাও। হ্যাঁ, সঠিক অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি। তোমরা একটু উত্তর দিয়ে দাও বাকিরা। আচ্ছা, তাহলে আমরা দেখি। আমরা দেখছিলাম তড়িৎ বিশ্লেষ্য কতখানি ভেঙে যেতে পারে তার উপর ডিপেন্ড করে, সে তীব্র হতে পারে, দুর্বল হতে পারে, অবিশ্লেষ্য হতে পারে। তো আমরা দেখেছিলাম দুর্বলের মধ্যে ছিল আমাদের দুর্বলের মধ্যে আমরা দেখেছিলাম কি, অ্যাসিটিক অ্যাসিড দেখেছিলাম, এইটা দেখেছিলাম দুর্বল। আমরা হাইড্রোজেন ফ্লোরাইড দেখেছিলাম এবং দেখেছিলাম কি, ফসফরিক অ্যাসিড। এবং ওইখানে তুমি এইটাও অ্যাড করে দিতে পারো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেহেতু একটা দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটা দুর্বল ক্ষার হওয়ার কারণে সে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যখন হয় সে কিন্তু দুর্বল ভাবে বিভাজিত হয়। সেও কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সেও কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর কপার, সে তো ধাতু। আমরা একটু এতক্ষণ অনেকবার বললাম ধাতু কিন্তু কি হতে পারে না, ধাতু কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্য না, ধাতু হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, সে পুরাটাই আলাদা লেভেলের পড়ে। তাহলে আমাদের নিম্নের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমরা বলেছিলাম লবণ, NaCl, KCl মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা গলিত অবস্থায় যখন থাকে তারা কিন্তু তখন কি হয়ে যায়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমার উত্তর কি এখানে, আমার উত্তর হচ্ছে এ, আমার উত্তর হচ্ছে এ। নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না, নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না। আমরা যদি একটু ভালো করে দেখি আমরা দেখবো ম্যাঙ্গানিজ সে ধাতু, কপারও ধাতু, এরা মানে এই দুইজন তো করবেই। সমুদ্রের পানি, সমুদ্রের পানিতেও কিন্তু লবণ থাকে, প্রচুর পরিমাণে লবণ থাকে। সেই লবণও কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষ্য রূপে বিদ্যুৎকে পরিবহন করতে পারে। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটা হচ্ছে লিংকন স্যারের কোশ্চেন। আচ্ছা, এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি, এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি, এইটা আমাকে তাহলে অ্যান্সার করে দাও। হ্যাঁ, অহনা সঠিক অ্যান্সার দিয়ে দিছো। আমরা জানি এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তো সিমেন্স কে আমরা কি আকারে লিখি, এস আকারে লিখি। তাহলে এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে এস, মানে উত্তর আমাদের এ। এছাড়া বাকি যে তিনজন আছে তারা কিন্তু সেম জিনিসই মিন করে, তারা কিন্তু সেম জিনিসই মিন করে, তারা কিন্তু সেম জিনিসই মিন করে। ওহম ইনভার্সন, এটা কিন্তু তিনজনই কি, সিজিএস এককে, সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক, সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক। হ্যাঁ, দিহাও সঠিক উত্তর দিয়েছো। সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে এই যে রোধের এককের বিপরীত রাশি, রোধের এককের বিপরীত, রোধের একক কি, ওহম, ওহমের বিপরীত রাশি কি, ওহম ইনভার্স ওয়ান, এমএইচও। আর এই যে সেম জিনিস, একই জিনিস, সেটা হচ্ছে কি সিজিএস এককে। তাহলে এসআই পদ্ধতি হচ্ছে সিমেন্স বা এস। আচ্ছা, সিজিএস এককে তুল্য পরিবাহিতার, সিজিএস আমরা পড়েছিলাম যে পরিবাহিতা তিন রকম ভাবে হতে পারে, তুল্য পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, আর হচ্ছে আমার কি, আমার হচ্ছে মোলার পরিবাহিতা। তো তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমাদের তুল্য ভরের ব্যাপারটা চলে আসে। তো এইরকম একটা যদি কোশ্চেন আমাদের আসে, সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কোনটি, তাহলে কি হবে। ফার্স্টই বলছে সিজিএস, তাহলে কি আমার ওহম, যে কোনো একটা ওহম আমার অ্যান্সার হবে। তাহলে বি আমাদের অ্যান্সার না, এটা আমরা ধরে নিতে পারলাম, ওহম ইনভার্স ওয়ান। এবং আমরা যেহেতু বলছি তুল্য, তার মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ভর নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে মোলারিটি আছে, এইটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, হবে আইদার এ বা ডি, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে এ বা ডির মধ্যে কোনটা হবে, আমরা যদি মনে করার চেষ্টা করি সিজিএস এককে তুল্য পরিবাহিতার এককের ক্ষেত্রে আমরা ওহম ইনভার্স ওয়ান, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ওয়ান, এরকম একটা একক পড়েছিলাম। তাহলে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হচ্ছে এ, আমাদের উত্তর হচ্ছে এ, সিজিএস এককে তুল্য। হ্যাঁ, দিহা আবার সঠিক উত্তর দিয়েছো। সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স ওয়ান, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ওয়ান, গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ইনভার্স ওয়ান। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ। আচ্ছা, তারপরে বলা হয়েছে কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। কি বলতেছে, আমরা
কারেন্ট শক্তিকে মানে কারেন্ট বিদ্যুৎকে রাসায়নিক শক্তিতে কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত করছি কোন জায়গায়? ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা কি করতেছি? কেমিক্যাল এনার্জিতে পরিণত করতেছি। কোথায় করতেছি? এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন। কোথায় করতেছি? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তি পরিণত করতেছি। কোথায় করতেছি? আচ্ছা, অহনা সঠিক উত্তর দিয়ে দিছো। আচ্ছা, সবাই একটু পার্টিসিপেট করি। আমরা যদি পার্টিসিপেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের পড়ালেখাটা হয়ে যাবে। আচ্ছা, একটা মানে তাহলে তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে পরিণত করি কোথায়? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষে। তড়িৎ বিশ্লেষ্য কোষে। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা যখন বিদ্যুৎ দেই বা তড়িৎ শক্তি দেই, সেটা কি করে? আমাদের ওই যে আয়নে বিভাজিত করে দেয়। তার ফলে কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জি, সরি ভুল বললাম, কেমিক্যাল এনার্জি মানে কি, রাসায়নিক শক্তি উৎপাদিত হয়। রাসায়নিক শক্তি উৎপাদিত হয়। তাহলে আমাদের উত্তর কি এখানে? আমাদের উত্তর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ। জ্বালানি কোষে আমরা কি করি? রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করি। গ্যালভানিক কোষে একই কাজ। ডেনিয়েল কোষেও একই কাজ। সব ক্ষেত্রেই আমরা কি করি? আমরা হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। কিন্তু আমাদের কোশ্চেন হইছে তড়িৎ শক্তিকে আমরা কিসে রাসায়নিক শক্তিতে পরিণত করি? আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করি তড়িৎ বিশ্লেষ্য কোষে। তড়িৎ বিশ্লেষ্য কোষে। আচ্ছা, এরপরে কোশ্চেন আসছে খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে একটি বর্ণহীন গ্যাস বিমুক্ত হয়। খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে একটি বর্ণহীন গ্যাস বিমুক্ত হয়। গ্যাসটি কি? খাদ্য লবণের জলীয় দ্রবণ আমরা জানি, খাদ্য লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। এবং সোডিয়াম ক্লোরাইডের আমাদের যে জলীয় দ্রবণ আমরা জানি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ব্রাইন বলি। এইটা ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে। তার মানে কি? ব্রাইনকে জলীয় তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে একটি বর্ণহীন গ্যাস উন্মুক্ত হওয়ার কথা বলতেছে। তো সেটা কি? সেটা কি হাইড্রোজেন? সেটা কি স্টিম, অক্সিজেন, নাকি ক্লোরিন? এটার উত্তরটা তাহলে দিয়ে দাও। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ব্রাইনের জলীয় দ্রবণ করলে কি কি জিনিস উৎপন্ন হয়। ব্রাইনের জলীয় দ্রবণ করলে কি কি জিনিস উৎপন্ন হয় সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। বর্ণহীন একটা গ্যাস বিমুক্ত হয়, তার অ্যাকচুয়ালি আমরা তাহলে দেখি NaCl কে তড়িৎ বিশ্লেষণ করলে কি কি জিনিস উৎপন্ন হয়। সবার প্রথম উৎপন্ন হয় কস্টিক সোডা। সবার প্রথম উৎপন্ন হয় কস্টিক সোডা। কস্টিক সোডা। সাথে উৎপন্ন হয় হাইড্রোজেন। সাথে একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, তার নাম কি? তার নাম হচ্ছে ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন আসে, কবির স্যারের আসা বইয়ের কোশ্চেন, জলীয় খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে যে বর্ণহীন গ্যাস বিমুক্ত হয়, গ্যাসটা অ্যাকচুয়ালি কি? গ্যাসটা হচ্ছে আমাদের ক্লোরিন। গ্যাসটা হচ্ছে আমাদের ক্লোরিন। আচ্ছা, তড়িৎ প্রবাহ মূলত কোনটিকে বোঝায়? আমরা এরকম একটা লাইন কিন্তু হাজারী স্যারের বইতে একদম ডিরেক্টলি পড়ছি। তড়িৎ প্রবাহ বলতে কোনটাকে বোঝায়? তড়িৎ প্রবাহকে কি বোঝায়? তড়িৎ প্রবাহ বলতে অ্যাকচুয়ালি কোনটিকে বোঝায়? এটা আমরা কিন্তু খুব আম সহজ একটা ব্যাপার। আমরা জানি তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি মানে কি? ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে এটা তো আমরা বুঝতে পারতেছি তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, তাহলে এখন আসো গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার কারণ কি? দিনাজপুর বোর্ডে আসা কোশ্চেন, কবির স্যারের বইয়েরও কোশ্চেন। গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার কারণ কি? তড়িৎ পরিবাহিতার কারণ কি? হ্যাঁ, অহনাগতটার সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার দিয়ে দাও। গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার কারণ কি? দিহা উত্তর দিয়েছো, বাট উত্তরটা ভুল হয়েছে। তো আমাদের কেন ভুল হয়েছে সেটা আমরা বলার চেষ্টা করব। বাকিরা তাহলে একটু চেষ্টা করো।
গলিত NaCl এর তড়িৎ প্রবাহিতার কারণ কি? আচ্ছা, আমাদের ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, অহনা সঠিক উত্তর দিয়েছো। বাকিরাও পার্টিসিপেট করব আমরা। পার্টিসিপেট করলেই আমাদের একসাথে আমাদের যে অনুশীলনটা সেটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো গলিত NaCl এর তড়িৎ প্রবাহিতা আমরা জানি, গলিত NaCl একটা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সে কি করে? সে হচ্ছে আম, বিভাজিত হয়ে কিসে পরিণত হয়ে যায়? সে সোডিয়াম আয়ন, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরিন অ্যানায়নে কিন্তু বিভাজিত হয়ে যায়। এই তড়িৎ বিশ্লেষ্য, আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তারা কিভাবে তড়িৎ পরিবহন করে? আয়নের দ্বারা। আয়নের দ্বারা, আয়নের পরিবহনের মাধ্যমে। আয়ন পরিবহনের মাধ্যমেই কিন্তু তারা তড়িৎ পরিবাহিতা করে। সে কিন্তু ইলেকট্রনের মাধ্যমে করে না। ইলেকট্রনের মাধ্যমে কে করে? মুক্ত ইলেকট্রনের মাধ্যমে কে করে? মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবাহী করে হচ্ছে ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহী। মানে কি? ওই যে আমরা আজকে অধ্যায় শুরুতেই পড়ে আসছি, ধাতু যারা, যারা হচ্ছে, আর অধাতুর মধ্যে ছিল আমার কে? গ্রাফাইট, কার্বনের রূপভেদ গ্রাফাইট ছিল, আর ছিল হচ্ছে ধাতু, এরা হচ্ছে ইলেকট্রনীয়। মানে কি? তারা মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন করে। কিন্তু এখানে আমরা পড়তেছি কি? গলিত NaCl। তো এটা কি? এটা কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সে অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে? আয়নের দ্বারা তড়িৎ পরিবহন করে। তার মানে উত্তর হবে আমাদের সি, মুক্ত আয়ন। মুক্ত আয়ন। আচ্ছা, এরপরে বলা হয়েছে নিচের কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? নিচের কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? গুহ স্যারের বইয়ের কোশ্চেন, গুহ স্যারের বইয়ের কোশ্চেন। এটা আমরা তাহলে অ্যান্সার করে দিতে পারি। এইটা অ্যাকচুয়ালি এই অধ্যায়ের কোশ্চেনের থেকে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত অধ্যায়ের কোশ্চেন বেশি। ওইখানে আমরা আম, এইরকম একটা ব্যাপার দেখেছিলাম, যে তোমরা হয়তো পড়ছো পোলারিটি, পোলার আয়ন, এইসব জিনিস হয়তো দেখছিলা তোমরা। পোলারিটি, পোলার আয়ন ব্যাপারে তোমরা পড়ছো পর্যায়বৃত্ত ধর্মে। তো সেইখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হবে অ্যাকচুয়ালি কার? অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিতা হবে এই চারজনের মধ্যে। যেহেতু আমরা দেখতেছি চারজনের ক্ষেত্রে কি ক্যাটায়ন তো সেম, ক্যাটায়ন হচ্ছে সিলভার, সেম। তাহলে এখানে ফার্স্ট আমাদের চেঞ্জটা হচ্ছে কি? আমাদের চেঞ্জ হচ্ছে হচ্ছে অ্যানায়ন। তো অ্যানায়নের মধ্যে যার আকার সবচেয়ে ছোট, যার আকার সবচেয়ে ছোট, আকার এর মধ্যে সবচেয়ে ছোট কার? ফ্লোরিনের আকার হচ্ছে ফ্লোরিনের সবচেয়ে ছোট। তো এই যে ব্যক্তি, আমাদের যে সিলভার ফ্লোরাইড, সেই ব্যক্তিতেই কিন্তু কি হবে? এই চারজনের মধ্যে, এই চারজনের মধ্যে আর আমাদের এই সিলভার ফ্লোরাইডেরই তড়িৎ পরিবাহিত হবে সবচেয়ে বেশি। আমরা এখানে যেহেতু আমাদের সিলভার হচ্ছে আমার চারজনের ক্ষেত্রেই ক্যাটায়ন, তো আমাদের অ্যানায়ন নিয়ে জাস্ট কাজ করতে হবে। তো অ্যানায়নের মধ্যে যার আকার সবচেয়ে ছোট, কার আকার সবচেয়ে ছোট? ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। তার মানে হচ্ছে আমাদের এখানে কি? আমাদের অ্যান্সার হচ্ছে এখানে আর আমাদের সিলভার ফ্লোরাইড, সিলভার ফ্লোরাইড। আচ্ছা, 1 ফ্যারাডে বলতে কি বোঝায়? 1 ফ্যারাডে বলতে কি বোঝায়? এরকম একটা কোশ্চেন আমরা যখন ক্লাস করেছি তখনও কিন্তু এটা সলভ করার চেষ্টা করেছি। 1 ফ্যারাডে, এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অনেকবার আসা কোশ্চেন। এটা কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে। 1 ফ্যারাডে বলতে আমরা কি বুঝাই? 1 ফ্যারাডে বলতে আমরা কি বুঝাই? তাহলে এর উত্তর দিয়ে দাও। দিহা উত্তর দিয়েছো, কিন্তু উত্তর ভুল হয়েছে। একটু মাথা ঠান্ডা রেখে, আমাদের সহজ সহজ কোশ্চেনে ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমাদের মাথা ঠান্ডা রেখে সহজ কোশ্চেনে অ্যান্সার করতে হবে, ভালো করে কোশ্চেনটা দেখে উত্তর দিতে হবে। মাহমুদা আক্তার অ্যান্সার দিয়েছো, অহনা উত্তর দিয়েছো, দুইজনের উত্তরই কিন্তু ভুল হয়েছে। আচ্ছা, আহ, ভুল কেন হচ্ছে একটু ভালো করে দেখো তো। আমরা বলতেছি 1 ফ্যারাডে বলতে কি বুঝায়? আমরা জানি 1 ফ্যারাডে হচ্ছে 1 মোল, 1 মোল ইলেকট্রনের চার্জের সমান মানকে আমরা বলি চার্জ। 1 মোল ইলেকট্রনের চার্জের সমান মান হচ্ছে 1 ফ্যারাডে। সেইটার ভ্যালু হচ্ছে 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব। তো এখানে বলতেছি 1 ফ্যারাডে বলতে কি বুঝায়? সেটা কি 96,500টা ইলেকট্রন? না, আমরা তো বলছি 1 মোল ইলেকট্রন। সেটা কি 96,500টি ইলেকট্রনের চার্জ? না, সেটাও না, সেটা তো 1 মোল ইলেকট্রনের চার্জ।
তারপর বলছে কি এখানে বলছে কি মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন না, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন না, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জের সমান মান। তাহলে তো এটাও না, আমাদের উত্তর বলতেছে কি এক মোলটি সংখ্যক ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1 ফ্যারাডে, যেইটার ভ্যালু হচ্ছে 96,500 বা 96,473 কুলম্ব। তাহলে উত্তর হচ্ছে সি। সবাই কি বুঝতে পারলাম কিনা? আমাদের কিন্তু মোটামুটি এই কোশ্চেনটা সবাই ভুল উত্তর দিয়েছে, খুবই সহজ কোশ্চেন। 1 ফ্যারাডে বলতে কি বোঝায়? 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের সমান চার্জ। 1 মোল ইলেকট্রনের যতখানি চার্জ আছে তার সমান চার্জ। তো আমরা যদি 1 মোল মানে কি 6.022 ইন্টু 10⁻23, মানে কি এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এইটাকে তুমি যদি একটা ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে মোটামুটি এরকম 473। আমরা মানে রাউন্ড ফিগার করলে আসে কি এরকম একটা ভ্যালু চলে আসে। এইটা হচ্ছে 1 ফ্যারাডে। এইটা হচ্ছে 1 ফ্যারাডে। খুবই সহজ উত্তর, খুবই সহজ কোশ্চেন। এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি, 1 মোল ইলেকট্রনের চার্জের সমান মান হচ্ছে 1 ফ্যারাডে। আচ্ছা, বুঝতে যখন পেরেছি, তাহলে এখন আসো 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? বরিশাল বোর্ডে আসা কোশ্চেন, 17 সালে হাজারি স্যারের বইতেও আছে এই কোশ্চেন। 1 ফ্যারাডে দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? অধিক পরিমাণে সঞ্চিত হবে, এটার উত্তর দিয়ে দাও। আচ্ছা, আমরা দেখি 1 ফ্যারাডে দ্বারা আমরা কোন ধাতুর আয়নকে সবচেয়ে বেশি সঞ্চিত করতে পারবো। আচ্ছা, আমরা জানি একটা এক ধনাত্মক আয়নকে বা এক ঋণাত্মক আয়নকে, মানে যোজনী যার এক, তার জন্য তাকে একটা ক্যাথোডে বা অ্যানোডে জমা করতে হলে আমার 1 ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া লাগে। যদি তার 2 হয়, 2 যোজনী হয়, 2 ফ্যারাডে। 3 হলে 3 ফ্যারাডে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? এদের যোজনী সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে। আমরা জানি জিঙ্কের যোজনী হচ্ছে 2। তাহলে 1 ফ্যারাডে যদি আমি বিদ্যুৎ জিঙ্কে দেই, তাহলে তার ক্ষেত্রে কতখানি? মাত্র 1.5 মোল তোমার ধাতুর আয়ন জমা পড়বে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে 3, তাহলে মাত্র 1/3 মোল জমা পড়বে। যদি ক্যালসিয়ামের কথা জানি, ক্যালসিয়ামের আমরা জানি 2, তার মানে কি তার ক্ষেত্রে পড়বেও 1/2 মোল। কিন্তু পটাশিয়াম কিন্তু তার যোজনী কিন্তু 1, বা সে হচ্ছে এক ধনাত্মক আয়ন তৈরি করে, তার মানে সে কিন্তু 1 মোল পদার্থ তৈরি করবে বা 1 মোল পদার্থ সঞ্চিত হবে। তাহলে আমাদের উত্তর কি? পটাশিয়াম হবে আমাদের উত্তর। বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম কিনা? বলছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছি, তাহলে কোন ধাতুর আয়নটা ক্যাথোডে সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত হবে? কোন ধাতুর আয়নটা সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত হবে? আমাদের বের করতে হবে কার ক্ষেত্রে 1 মোল মানে জমা পড়তেছে, বা এই চারজনের মধ্যে কার সংখ্যাটা সবচেয়ে বেশি। তুমি যদি চিন্তা করো, তাহলে আমরা দেখলাম জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক তো কি তৈরি করে? জিঙ্ক 2+, তার মানে তার জন্য তৈরি হবে মাত্র 1/2 মোল। অ্যালুমিনিয়াম 3+, 1/3 মোল। ক্যালসিয়ামও ক্যালসিয়াম 2+, মানে কি তার হচ্ছে 1/2 মোল সে তৈরি করবে। কিন্তু পটাশিয়ামের জন্য সে কি করবে? সে কিন্তু একদম ফুল 1 মোল পদার্থ সঞ্চিত করতে পারবে। তো বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে খুবই সহজ কোশ্চেন। একটি ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? একটা ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? 18 সালে অল বোর্ডে আসা কোশ্চেন, গুহ স্যারের। আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে কি -1.6 ইন্টু 10⁻⁻19। এইটা হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের চার্জ। খুবই সহজ উত্তর, খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, গলিত NaCl এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত মানে সোডিয়ামের পরিমাণ কত হবে? হ্যাঁ, মাহমুদা বলছো বুঝতে পারছো।
আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার দিয়ে দাও। এইটার অ্যান্সার দিয়ে দাও। এই যে এইটা, গলিত NaCl এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত? খুবই সহজ। আমরা যদি এতক্ষণ পর্যন্ত বুঝে থাকি, আমরা এটা খুবই সহজে ইজিলি করতে পারবো। গলিত NaCl কি তৈরি করে ফেলবে? তড়িৎ বিশ্লেষ্য হয়ে সে কি করবে? সোডিয়াম আর ক্লোরিনে পরিণত হয়ে যাবে। এবং আমরা জানি সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে এক ধনাত্মক একটা আয়ন, এক ধনাত্মক, তার যোজনী এক। তার মধ্যে তুমি যদি 1 ফ্যারাডে দাও তাহলে কি 1 মোল জমা পড়বে। এবং আমরা জানি 1 মোল সোডিয়ামের আণবিক ভর কত? 1 মোল সোডিয়ামের আমাদের যে ভর কত? আমাদের 1 মোল সোডিয়ামের ভর কিন্তু 23 গ্রাম। 23 গ্রাম। 1 মোল সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 গ্রাম। তাহলে আমরা যদি NaCl এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করি তাহলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ হবে কত? ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ হবে 23 গ্রাম। 23 গ্রাম। বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম কিনা তা আমাকে একটু জানায় দাও। হ্যাঁ, তাহলে এখন চলে আসি সক্রিয়তা সিরিজ বা বরিশাল বোর্ড 15 সালের কোশ্চেন হাজারি স্যারের। সক্রিয়তা সিরিজ থেকে আমরা বলেছিলাম খুব ভালো করে আমাদের পড়তে হবে, সক্রিয় সিরিজের সিরিয়ালটা আমাদেরকে মনে রাখতে হবে। সক্রিয় সিরিজের সিরিয়ালটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নিজে যেভাবে ছন্দ বানায় পড়ো সেটা তোমার নিজের উপরে। আমরা পড়েছিলাম লিকে বাঁকা নামগল মঞ্জন কুরফেসিডি কোনি SnPb, তারপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি কপার, মার্কারি, সিলভার এবং অরাম বা আমাদের গোল্ড। তো এই সিরিয়ালে তুমি যদি বসানোর চেষ্টা করো তাহলে দেখবা শুধুমাত্র একটাই সঠিক, শুধুমাত্র একটা উত্তরই কিন্তু সঠিক। সেই একটা উত্তরই সঠিক, সেটা কি? সেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে একদম প্রথম অপশনটাই কিন্তু সঠিক। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমাদের নিকেলের থেকে সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে। ম্যাগনেসিয়ামের পরেই আমাদের সক্রিয় সিটা ছিল মনে একটা এরকম। এটার পরে এখানে লিখি। আচ্ছা, তো আমরা যদি দেখার চেষ্টা করি কোনটা কোনটা সম্ভব। আমরা দেখলাম অ্যালুমিনিয়াম বড় নিকেলের থেকে, অ্যালুমিনিয়াম বড় নিকেলের থেকে, এই যে অ্যালুমিনিয়াম নিচে নিকেল, তার মানে এটা তো উত্তর সঠিক, আমরা তো অবভিয়াসলি বুঝলাম। জিঙ্ক ম্যাগনেসিয়ামের থেকে বড় না, জিঙ্ক দেখতে পারলাম আমরা, কিন্তু জিঙ্ক কিন্তু ম্যাগনেসিয়ামের নিচে অবস্থান করে, তাহলে কিন্তু এটাও না। ফেরাস মানে ফেরিক আয়রন হচ্ছে সোডিয়ামের থেকে না, আয়রন তো এইখানে, সোডিয়াম তো সেই কোথায়, এইখানে, তাহলে এটা উত্তর না। কপার কপার তো এইখানে অবস্থান করে এবং কিন্তু হচ্ছে এইখানে অবস্থান করতেছে, তার মানে কি এটাও সঠিক উত্তর না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এ, অ্যালুমিনিয়াম সক্রিয় সিরিজে নিকেলের উপরে অবস্থান করে। আমরা সক্রিয় সিরিজটা মনে রাখতে হবে, যে এইটার এই কোশ্চেনটার মেইন কথাটাই হচ্ছে সক্রিয় সিরিজকে আমাদের মনে রাখতে হবে, আর কিছুই না। আচ্ছা, এরপরে আসি, নিচের কোন মৌলটি তুতের দ্রবণ থেকে কপারকে অধঃক্ষিপ্ত করতে পারে? নিচের কোন মৌলটি তুতের দ্রবণ থেকে কপারকে অধঃক্ষিপ্ত করতে পারে? তুতের দ্রবণ বলতে কি বোঝায়? কপার সালফেটের সাথে 5 অণু পানিকে আমরা কি বলি? অনার্দ্র বা আর্দ্র আমরা কি বলি? কিউপ্রিক সালফেট বা তুতে বলি। তো এই তুতেকে কে অধঃক্ষিপ্ত করতে পারবে? এদের মধ্যে কে তুতেকে, কপারকে অধঃক্ষিপ্ত করতে পারবে? ফার্স্ট অফ অল বুঝতে হবে, সেই কপারকে অর্ধক্ষিপ্ত করতে পারবে যার অবস্থান কপার মানে সক্রিয় সিরিজে কপারের থেকে
উপরে অবস্থান করতেছে, যার অবস্থান কপারের থেকে উপরে অবস্থান করতেছে। আবার সেই সক্রিয়তা সিরিজ দেখো, আমরা যদি কপারের কথা চিন্তা করি, কপারের নিচে কে কে ছিল? কপারের নিচে কিন্তু সিলভার ছিল। দেখো তাহলে সিলভার পারবে না। কপারের নিচে আর কে কে ছিল? আমরা যদি প্ল্যাটিনামকে যদিও আমাদের এই সিরিয়াল অনুযায়ী পড়ি না, কিন্তু প্ল্যাটিনামও কিন্তু কপারের নিচে অবস্থান করে। কপার প্ল্যাটিনামও কিন্তু একটা নিষ্ক্রিয় ধাতু। তার মানে এইটা উত্তর হবে না, ক্লোরিন তো হবেই না। তাহলে আমাদের উত্তর থাকে যারা হচ্ছে কপারের উপরে অবস্থান করে, এর মধ্যে একজনই আছে, সে হচ্ছে কি? ফেরাস। এই যে দেখো ফেরাস কোথায় আছে, এই যে ফেরাস। সে কিন্তু তুতে থেকে কপারকে অধক্ষিপ্ত করে CuSO4 থেকে আমাদের কি তৈরি করতে ফেলতে পারে? ফেরাস সালফেট তৈরি করে ফেলতে পারে কপারকে, এবং সে কি করে ফেলতে পারে? অধঃক্ষিপ্ত করে ফেলতে পারে। তাহলে উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে আমাদের ফেরাস। বেসিক্যালি মেইন কথা হচ্ছে সক্রিয় সিরিজে কপারের উপরে যে অবস্থান করবে সেই তাকে অধঃক্ষিপ্ত করতে পারবে। তারপরে এখানে উত্তর করা হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি আগে বিজারিত হয়? ক্যাথোডে কোনটি আগে বিজারিত হয়? এইটা আমাকে তাহলে উত্তর করে দাও। যদি আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাথোডে কে আগে বিজারিত হবে? ক্যাথোডে কে আগে বিজারিত হবে? আমাদেরকে বুঝতে হবে দুইজন এরকম যদি দেওয়া থাকে তাহলে দ্রবণের মধ্যে কে ক্যাথোডে আগে বিজারিত হয় এটা জানতে হলে আমাদের সক্রিয়তা সিরিজ মনে রাখতে হবে। সক্রিয়তা সিরিজ অনুসারে, সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে, যার অবস্থান নিচে সেই কিন্তু আগে ক্যাথোডে বিজারিত হবে, বিজারিত হবে। সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সেই আগে ক্যাথোডে বিচারিত হবে। তো এখানে আমাদের বলছে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়াম আর পটাশিয়াম নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি সক্রিয় সিরিজটা মনে করার চেষ্টা করি, আমরা দেখলাম কি লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তার মানে পটাশিয়াম কিন্তু উপরে, সোডিয়াম কিন্তু নিচে। তাহলে সোডিয়ামটাই কিন্তু অ্যাকচুয়ালি সবার প্রথম ক্যাথোডে আগে গিয়ে বিজারিত হবে যদি সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড থাকে। সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড যদি একসাথে থাকে তাহলে কে আগে বিজারিত হবে? সোডিয়াম আগে বিজারিত হবে। আগে বিজারিত হবে সোডিয়াম। কেন? কারণ সক্রিয় সিরিজে যার অবস্থান নিচে সেই আগে ক্যাথোডে গিয়ে কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। হ্যাঁ, দিহা সঠিক উত্তর দিয়েছো, সেই আগে ক্যাথোডে যেয়ে বিজারিত হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে তামার পাত্রে, তামার পাত্রে নিচের কোন দ্রবণটি নিরাপদে রাখা যাবে? তামার পাত্রে নিচের কোন দ্রবণটি নিরাপদে রাখা যাবে? এটার উত্তর তাহলে দিয়ে দাও। হ্যাঁ, মাহমুদ আক্তার সঠিক উত্তর দিয়ে দিছো। আচ্ছা, তামার পাত্রে, তামা মানে কি? তামা হচ্ছে আমাদের কপার। আচ্ছা, তো আমাদের এই যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজে, এখানে আমাদের সেই সক্রিয়তা সিরিজ চলে আসবে। সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত ধাতুর দ্রবণকে, সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত ধাতুর দ্রবণকে, সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত দ্রবণকে, সক্রিয়তা সিরিজে পাত্রে, ধাতুর পাত্রে কি করা যাবে? নিরাপদে রাখা যাবে। ধাতুর পাত্রে নিরাপদে রাখা যাবে। তার মানে আমাদের আবার সেই সক্রিয়তা সিরিজ চলে আসতেছে। সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত ধাতুর দ্রবণকে
নিচে অবস্থিত ধাতুর পাত্রে নিরাপদে রাখা যাবে? আমাদের তো সেই কোশ্চেনই করা হয়েছে, তাই না? তো তামার পাত্রে মানে আমাদের বুঝতে হবে কপারের পাত্রে কাকে, তাকেই রাখা যাবে যে কপারের উপরে অবস্থান করে। তো কপারের উপরে কে অবস্থান করে? কপারের উপরে আমরা যদি দেখেছিলাম, কপারের উপরে এইখানে দেখো একটা অপশন আসছে সিলভার নাইট্রেট। কপারের নিচে কিন্তু আমাদের সিলভার ছিল, কপারের নিচে ছিল সিলভার, তাহলে এটা তো কখনোই উত্তর হবে না। এইচজিএসএফ এরও হবে না, ক্লোরাইড পানিও হবে না। আমাদের বেসিক্যালি কোন দ্রবণটি রাখা যাবে? ক্লোরাইড আমাদের রাখা যাবে হচ্ছে FeSO4 বা ফেরাস সালফেট। কারণ দেখো আমাদের কপার এই যে এইখানে তার কত উপরে আমাদের ফেরাস, মানে কি আমাদের লোহার লোহার যে অবস্থান সক্রিয়তা সিরিজে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ফেরাস সালফেট। বেসিক্যালি আমাদের এই কোশ্চেন থেকে কি জ্ঞান নিতে হবে? জ্ঞান নিতে হবে যেটা, সেটা হচ্ছে এইটা, সক্রিয়তা সিরিজে যে উপরে অবস্থান করে তার ধাতুর দ্রবণকে তুমি তার নিচের একটা পদার্থের পাত্রে নিরাপদে রাখতে পারবা। বেসিক্যালি এইটাই আমাদের মনে রাখতে হবে, সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত একটা ধাতুর দ্রবণকে তুমি কি করতে পারবা? উপরে অবস্থিত একটা ধাতুর দ্রবণকে নিচে অবস্থিত একটা ধাতুর পাত্রে নিরাপদে রাখতে পারবা। এটাই হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে। এরপরে আসে সাধারণ তাপমাত্রায় পানি থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে কোন ধাতু? H2 কে প্রতিস্থাপন করতে পারে কোন ধাতু? দিনাজপুর বোর্ডে আসা কোশ্চেন, এটার উত্তরটা দিয়ে দাও। এটাও কিন্তু সেই সক্রিয়তা সিরিজ থেকেই আসা কোশ্চেন। আমরা যদি সক্রিয়তা সিরিজটা মনে করার চেষ্টা করি, আমরা সেখানে দেখব সাধারণ তাপমাত্রায় পানি থেকে, সাধারণ তাপমাত্রায় পানি থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে শুধুমাত্র কে? ক্যালসিয়াম, শুধুমাত্র ক্যালসিয়াম। তোমরা যদি, আমরা সক্রিয়তা সিরিজটা প্রথম ক্লাসে অনেক ভালো করে পড়ার চেষ্টা করেছিলাম শেষের দিকে, তো ওই জিনিসটা তোমরা আবার পড়বা। এইটার এত কোশ্চেন আসতেছে যেটাতে তোমাকে এইটা ফিল করানোর জন্য সক্রিয়তা সিরিজটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সে কে হচ্ছে স্টিম থেকে হাইড্রোজেনকে আলাদা করতে পারে, কে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে করতে পারে, কে পানি থেকেই করতে পারে। আমরা ওইখান দিয়ে যখন দেখবো তখন দেখবো সাধারণ তাপমাত্রায় পানি থেকেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে কোন ধাতু? ক্যালসিয়াম ধাতু। ক্যালসিয়াম ধাতু পানি থেকেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। নিচের কোন মৌলটি HCl অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে না? আমরা জানি এর মধ্যে কোবাল্ট, নিকেল আর এই যে স্ট্যানাম, এরা সবাই কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। পারে না কে? কপার, কারণ কপারের অবস্থান হাইড্রোজেনের জাস্ট নিচে, কপারের অবস্থান হাইড্রোজেনের নাস নিচে। তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে, এরপরে আসে নিচের কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড হতে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারে? নিচের কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারে? এটা লিঙ্কন স্যারের বই, এইটা তোমাদের হয়তো জানা নাই, আমরা জাস্ট জেনে রাখবো। সেটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড থেকে, লঘু H2SO4 থেকে, লঘু সালফিউরিক অ্যাসিড থেকে H2 কে বিমুক্ত করে কে? বিমুক্ত করতে পারবে আমাদের এইখানের মধ্যে। এবং তুমি যদি আবার দেখার চেষ্টা করো, এই যে মার্কিউরি, কপার, এরা সবাই হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থান করে। প্লাম্বাম একটু উপরে অবস্থান করে ঠিকই, কিন্তু আমাদের ক্যালসিয়াম কিন্তু একদম সক্রিয় সিরিজে একদম উপরের দিকে, লিকে বা কানা একদম 4 নাম্বার অপশনই আছে। তো সেই লৌহ সালফিউরিক অ্যাসিড থেকে যে খুবই পাওয়ারফুল, সেই কিন্তু হাইড্রোজেনকে আলাদা করতে পারবে। কে পারবে? কপার। এবং শুধু তাই না, লিথিয়াম, পটাশিয়াম, তারাও কিন্তু এই যে লৌহ সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারবে। আচ্ছা, নিচের কোনটি তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বা জারণ প্রক্রিয়া বোঝায়? হাজারি স্যারের কোশ্চেন, এইটার উত্তর তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, মাহমুদ আখতারের সঠিক উত্তর সবার আগে দিয়ে দিছো। আমরা জানি জারণ অর্ধকোষ আমরা কিভাবে প্রকাশ করি। না না, নাবিলা ভুল দিয়েছো। জারণ অর্ধকোষ আমরা কিভাবে, না না না, আমি ভুল বললাম। হ্যাঁ, নাবিলা সঠিক উত্তর দিয়েছো, মাহমুদা সম্ভবত ভুল উত্তর দিয়েছো। আমরা জারণ অর্ধকোষ বা জারণ প্রক্রিয়া দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাই? জারণ অর্ধকোষ বা জারণ প্রক্রিয়া আমরা কিভাবে মিন করি? যখন ধাতুর পরে আমরা ধাতুর আয়নটা এইভাবে লিখি, সেটা অ্যাকচুয়ালি কি মিন করে? সেটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষ বা জারণ
প্রক্রিয়াকে বোঝায়। তাহলে আমাদের উত্তর হবে কি? বি। তাহলে উত্তর হবে আমাদের বি। তাহলে নাবিলা কিন্তু সঠিক উত্তর দিয়েছো। নিচের কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বা জারণ প্রক্রিয়াকে বুঝায়? আমরা জানি জারণ প্রক্রিয়াকে আমরা কিভাবে বুঝাই। আমরা কিন্তু নর্মালি এইভাবে মনে রাখি, যদি ধাতুর পরে ধাতুর আয়ন থাকে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু জারণ অর্ধকোষকে বোঝায়। খুব ইজিলি যদি আমরা মনে রাখতে চাই। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে এসিড দ্রবণের ঘনমাত্রা কত? চিটাগাং বোর্ড 16তে আসা কোশ্চেন, এবং আমাদের হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। যে হ্যাঁ, তাজপিয়াও সঠিক উত্তর দিয়েছো। এরপরে আসা কোশ্চেন হচ্ছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে এসিড দ্রবণের ঘনমাত্রা কত থাকে? এসিড দ্রবণের ঘনমাত্রা কত থাকে? এইটা বইয়ের একদম সরাসরি জ্ঞানের কোশ্চেন। সেটা হচ্ছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে এসিড দ্রবণের ঘনমাত্রা কিন্তু থাকে 1 মোল। 1 মোল, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। 1 মোল থাকে, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। নিচের কোনটি শক্তিশালী বিজারক? নিচের কোনটি শক্তিশালী বিজারক? এটা হচ্ছে সেই আমাদের সক্রিয়তা সিরিজ কিন্তু আবার আসবে। আমরা জানি এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বিজারক কে? সবচেয়ে পাওয়ারফুল বিজারক হচ্ছে একদম সক্রিয় সিরিজে যার অবস্থান সবচেয়ে উপরে। আমরা পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারে 1-এর 3 নম্বরেও কিন্তু আমরা পড়েছি লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক। লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক। লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক, একদম সক্রিয় সিরিজের উপরে তার অবস্থান। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি? জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি? জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি? আমরা জানি জিঙ্কের প্রমাণ বিজারণ বিভবটা আমাদের কিন্তু জানা আছে। সেই মানটা ছিল -0.76 ভোল্ট। আমরা জানি বিজারণ বিভব যদি জানা থাকে, আমাদের জারণ বিভব জানাটা কোনো ব্যাপারই না। সংখ্যাগত মান তার সেমই থাকে 0.76 ভোল্ট। জাস্ট সেখানে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকতো সেটা মাইনাস হয়ে যাবে। তার মাইনাস যদি প্লাস হয়, তাহলে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে বি, 0.76 ভোল্ট। প্লাস 0.76 ভোল্ট, প্লাস 0.76 ভোল্ট। আচ্ছা, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? যশোর বোর্ডে আসা কোশ্চেন, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? এইটার উত্তর তাহলে একটু দিয়ে দাও। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? আচ্ছা, আমরা কিন্তু জানি অ্যানোড তড়িৎদ্বারে আসলে কি ঘটে। অ্যানোড তড়িৎদ্বারে ঘটে হচ্ছে জারণ। ক্যাথোডে হয় বিজারণ, অ্যানোডে হয় জারণ। অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। তাহলে উত্তর হচ্ছে আমাদের জারণ। তাহলে এইটার উত্তর দিয়ে দাও যে জিঙ্ক ধাতু, জিঙ্ক আয়ন, আমাদের লবণ সেতু আছে কপার আয়ন, কপার ধাতু কোষ্ঠীর ক্যাথোডে কোন বিক্রিয়াটি ঘটবে? চিটাগাং বোর্ড 15 সালে আসা কোশ্চেন, দিনাজপুর বোর্ড 16 সালে আসা কোশ্চেন, হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ক্যাথোডে। ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটতেছে? ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটতেছে, এটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে এটা কি ঘটতেছে, এটার উত্তরটা আমাকে একটু দিয়ে দাও। আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমরা বুঝতে পারবো এই এই কোষটার ক্ষেত্রে ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটে। এইখানে কপার, কপার 2+, সে কি করে? সে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। ক্যাথোডে এই বিক্রিয়াটাই ঘটে। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? আমাদের এই যে এই আমাদের তড়িৎদ্বারটাতে, এই কোষটিতে কি হয়? ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা। এর উত্তর হচ্ছে কিন্তু বি। এখানে কি হতেছে? এখানে হচ্ছে কপার
প্লাস সেটা হচ্ছে কি দুইটা ইলেকট্রন, এই যে জিঙ্কের ছাড়া দুইটা ইলেকট্রন, জিঙ্কের ছাড়া দুইটা ইলেকট্রনকে সে কি করতেছে, গ্রহণ করে, জিঙ্কের ছাড়া দুইটা ইলেকট্রনকে সে গ্রহণ করে কি করতেছে, সে হচ্ছে আমাদের কপার, সলিড কপার বা কপার ধাতুতে পরিণত হচ্ছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর, বি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো। আমাদের বি হচ্ছে এখানে উত্তর। এখানে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে, কপার যায়, কপার ওইখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হয়। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ক্যাথোডে হচ্ছে কপার গিয়ে কপার সেখানে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। আচ্ছা, কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি? আমরা পড়েছিলাম কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র আছে তিনটা। কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র আছে তিনটা, সেগুলো কি কি একটু দেখি। কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র, এইখানে কোনটা সঠিক? আচ্ছা, তিনটা সূত্র কি কি আমরা একটু আগে দেখি। আমরা আমরা কি করব, আমরা তিনটা সূত্র হচ্ছে লেখার চেষ্টা করব। আমরা সব ক্ষেত্রেই অ্যানোডেরটা আগে লিখব, অ্যানোড। এখন তিনটা সূত্রের মধ্যে এই যে অ্যানোড, অ্যানোডের যদি অক্সিডেশন মান হয় তাহলে প্লাস আসবে, ক্যাথোড রিডক্স। এইটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আর একটা হতে পারে কি, আমরা দুইজনেরই অক্সিডেশন ভ্যালুটা ধরবো, সেখানে আমাদের আসবে কি, সেখানে আমাদের আসবে মাইনাস, ক্যাথোড, সেখানে আসবে আমাদের মাইনাস। আর আমরা যদি দুইজনেরই রিডক্স ভ্যালুটা ধরি, আমরা যদি দুইজনেরই রিডক্স ভ্যালুটা ধরি তাহলে আসবে কি, তাহলে আসবে কিন্তু আমাদের প্লাস। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সূত্র। এটা কিন্তু আমরা পড়ে আসছি। সূত্রগুলো কি কি, আমরা যদি অ্যানোডের অক্সিডেশন মান ধরি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যানোডের অক্সিডেশন মানের সাথে আমাদের ক্যাথোডের রেডক্সনের মানটা যোগ করতে হবে, অথবা দুইটারই যদি অক্সিডেশন ভ্যালু ধরি তাহলে দুইটাকে মাইনাস করতে হবে, অ্যানোড মাইনাস ক্যাথোড। আর দুইটারই যদি রিডাকশন ভ্যালু ধরি তাহলে আমাদের অ্যানোডের রিডাকশন ভ্যালুর সাথে ক্যাথোডের রিডাকশন ভ্যালুকে যোগ করতে হবে। তাহলে আমরা দেখি তো নিচের কোন সূত্রটা এইটার মধ্যে পড়ে, নিচের কোন সূত্রটা এইটার মধ্যে পড়ে। ই সেল ইকুয়ালস টু ই অ্যানোড অক্স প্লাস ক্যাথোড অক্স, না এখানে তো মাইনাস হবে, তাহলে এটা উত্তর না। বি দেখি, ই সেল ইকুয়ালস টু ই অ্যানোড অক্সিডেশন ভ্যালু প্লাস ই ক্যাথোড রিডাকশন ভ্যালু। হ্যাঁ দেখো, একদম প্রথম সূত্রটাই কিন্তু এটা। বাকিগুলো যদি আমরা দেখার চেষ্টা করি আমরা দেখতে পারবো এগুলো কোনোটাই কিন্তু উত্তর না। তাহলে উত্তর আমাদের কোনটা, উত্তর হচ্ছে আমাদের বি। আমাদের এখানে কি মনে রাখতে হবে, এই যে ইএমএফ বের করার সূত্র কি, এইটা মনে রাখলেই আমাদের এখানে জন্য এনাফ। হ্যাঁ, এরই সঠিক উত্তর দিয়েছো। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? আমরা দেখেছিলাম অর্ধকোষ হতে পারে পাঁচ ধরনের: ধাতু, ধাতুর আয়ন অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ, ধাতু, ধাতুর অ্যামালগাম অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ। একই ধাতুর ভিন্ন দুইটা আয়নের মধ্যে জারণ বিজারণ অর্ধকোষ হতে পারে। তার মানে কি, এখানে একই ধাতুর, আমরা জারণ বিজারণ অর্ধকোষ হবে একই ধাতুর ভিন্ন দুইটা আয়নের মধ্যে আমরা কি পাবো, জারণ বিজারণ অর্ধকোষ পাবো। তো এর মধ্যে কোনটা দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র এইটাকেই দেখতে পাচ্ছি। এবং তোমরা যদি বইটা খুলে দেখো তোমরা দেখবা জারণ বিজারণ অর্ধকোষের যে উদাহরণ তোমার বইতে দেওয়া আছে এইটাই দেওয়া আছে। প্লাটিনাম এই ফেরাস ফেরিকের যে এই যে জারণ বিজারণ অর্ধকোষ, এটাই ছিল তোমাদের সেই বইতে জারণ বিজারণ অর্ধকোষের উদাহরণ। আচ্ছা, সেল বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হলে সেল বিভবের মান কত হতে হয়? আমরা এখানে কি বলতেছে, ইএমএফ এর ভ্যালুর কথা বলতেছে। ইএমএফ পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, আর শূন্য হলে কি হয়, এই তিনটা আমরা কিন্তু পড়েছি। আমরা জানি শূন্য মানে হচ্ছে বিক্রিয়াটা সাম্যাবস্থায় বা সেলটা মৃত হয়ে আছে। নেগেটিভ মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, স্বতঃস্ফূর্ত নয়। তাহলে পজিটিভ ভ্যালুটা অ্যাকচুয়ালি কি মিন করে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে,
স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। তো এইটাই বলতেছে তোমার কোশ্চেন, সেল বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হতে হলে সেল বিভবের মান কত হতে হয়? ধনাত্মক হতে হয়। পজিটিভ হলেই বিক্রিয়াটা, যদি ইএমএফ এর ভ্যালু পজিটিভ হয়, সেটাই অ্যাকচুয়ালি মিন করে যে আমাদের সেল বিভব, মানে সরি, সেল যে বিক্রিয়াটা সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। ঠিক এটার বিপরীত একটা তোমরা হয়তো দেখছিলা, যে আমাদের যে গিবসের মুক্ত শক্তি, গিবসের মুক্ত শক্তির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ছিল উল্টা। গিবসের মুক্ত শক্তির জন্য যখন মাইনাস ছিল, নেগেটিভ ছিল, তখন ছিল স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তখন ছিল স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এইটা আলাদা ব্যাপার, এইটা আলাদা ব্যাপার। এইটা এখন মনে রাখতে না রাখলেও চলবে, কিন্তু এইটা আমাদের মনে রাখতেই হবে। ইএমএফ এর ভ্যালু কি মিন করে? ইএমএফ এর ভ্যালু পজিটিভ হলেই বিক্রিয়া মিন করে স্বতঃস্ফূর্ত, নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত নয়, আর শূন্য হলে সেটা মিন করে আমাদের কোষটা মৃত অবস্থায় আছে। অ্যানায়ন গঠিত হয় কখন? অ্যানায়ন গঠিত হয় কখন? আমরা জানি অ্যানায়ন গঠিত হয় কখন? যখন অধাতুর একটি পরমাণু কি করে? অধাতুর একটি পরমাণু যখন ইলেকট্রনকে গ্রহণ করবে, অধাতুর একটি পরমাণু যখন ইলেকট্রনকে গ্রহণ করবে, তখনই কিন্তু অ্যানায়নের সৃষ্টি হয়। যখন একটা অধাতু, যেমন ধরো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখনই কিন্তু সে অ্যানায়নে পরিণত হবে। খুবই সহজ কোশ্চেন। সিলভারকে কিউপ্রিক কিউপ্রিক নাইট্রেট দ্রবণে রাখলে কি ঘটে? সিলভারকে কিউপ্রিক নাইট্রেট দ্রবণে রাখলে কি ঘটে? সিলভারকে কিউপ্রিক নাইট্রেট দ্রবণে রাখলে কি ঘটে? সেম কোশ্চেন আমরা কিন্তু একটু আগে দেখে আসছিলাম, কপারের পাত্রে সোডিয়াম সালফেট রাখলে কি হবে না হবে, সেম সেই সক্রিয়তা সিরিজ থেকে আবার এই কোশ্চেনটা আসছে। সিলভারকে কিউপ্রিক নাইট্রেট দ্রবণে রাখলে কি ঘটে? আমরা দেখব সিলভার যেহেতু কপারের নিচে অবস্থান করে, তোমরা যদি মনে করার চেষ্টা করো, ব্যাপারটা ছিল অনেকটা এরকম। যেহেতু সিলভার কপারের নিচে অবস্থান করে, তাই সিলভারকে তুমি যদি কপারের দ্রবণে রাখো, তাহলে অ্যাকচুয়ালি কোনো বিক্রিয়াই ঘটে না, কোনো বিক্রিয়াই ঘটে না। যেহেতু সিলভার আমাদের এই যে কপারের নিচে অবস্থান করে, যেহেতু সিলভার কপারের নিচে অবস্থান করে, এই কারণে আমাদের সিলভারকে যদি আমি কপার নাইট্রেট দ্রবণে রাখি, তাহলে অ্যাকচুয়ালি কোনো বিক্রিয়াই ঘটে না। আচ্ছা, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আগের দিন সলভ করেছি যদিও। সেটা হচ্ছে কি, এই যে আমাদের যে হাইড্রোজেন, হাইড্রোজেন অর্ধকোষটা কি প্রকারের অর্ধকোষ? যেমন আমরা একটু আগেই বলছিলাম অর্ধকোষ ৫ রকমের হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। এই গ্যাস অর্ধকোষের একটা উদাহরণই তোমার বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। তার মানে উত্তর হচ্ছে কি আমাদের গ্যাস অর্ধকোষ। উত্তর হচ্ছে আমাদের গ্যাস অর্ধকোষ। এইটার একটা উদাহরণই তোমার বইতে দেওয়া আছে গ্যাস অর্ধকোষের, সেটাই হচ্ছে এইটা, এবং সেখান থেকেই এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে? কুমিল্লা বোর্ড 19 আসা কোশ্চেন, হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। এইটা উত্তর তাহলে আমরা দিয়ে দেই। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটি ক্যাথোড হিসেবে কাজ করে? এইটার ক্ষেত্রেও আমাদের সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে। এইটার ক্ষেত্রেও আমাদের সক্রিয়তা সিরিজটাকে একটু মনে রাখতে হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে কে ক্যাথোড হিসেবে কাজ করে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে আমরা আবার সেই সক্রিয়তা সিরিজটা যদি দেখি, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড, এরা কিন্তু হাইড্রোজেনের নিচে অবস্থান করে। যারা হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে, তারা কিন্তু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে কেউই ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে না, কেউই ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে না। তাহলে দেখো তো, এখানে কিন্তু তিনজন আমরা যে দেখতে পাচ্ছি, সিলভার, কপার এবং গোল্ড, তিনজনই হাইড্রোজেনের নিচে অবস্থান করে, সিলভার, কপার, গোল্ড। তাহলে শুধুমাত্র এখানে বোরন হাইড্রোজেন তড়িৎদ্বারে নিচের কোনটি ক্যাথোড হিসেবে কাজ করতে পারে? যে হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, সেই ক্যাথোড হিসেবে কাজ করতে পারে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে যে হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। কে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়? জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। তাহলে আমাদের উত্তর হবে কি? আমাদের উত্তর হবে হচ্ছে এ। আমাদের উত্তর হবে এ। কি বললাম আমরা? আমরা বুঝতে হবে হাইড্রোজেন তড়িৎদ্বারে সেই ব্যক্তি ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে যার অবস্থান হাইড্রোজেনের থেকে উপরে। সক্রিয়তা সিরিজে যার অবস্থান হাইড্রোজেনের থেকে উপরে। কার অবস্থান হাইড্রোজেনের থেকে উপরে?
দেখতে পাইলাম আমরা কপার, মার্কারি, সিলভার, গোল্ড কারো অবস্থানই অ্যাকচুয়ালি উপরে না। এর উত্তরের অপশনের মধ্যে আমাদের শুধুমাত্র জিঙ্ক ছিল, সেই জিঙ্কের অবস্থানে কিন্তু হাইড্রোজেনের থেকে উপরে। আচ্ছা, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? আহ দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, অনেকবার আসা কোশ্চেন, হাজারি স্যারের কোশ্চেন। এইটার উত্তর কি হবে? কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? এইটার উত্তর তাহলে দিয়ে দাও। আচ্ছা, আমরা কিন্তু বইতে অনেক ভালো করে যে জায়গাটা পড়ছি সেটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, যেটাকে আমরা ইংরেজিতে বলছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রড, যেটাকে আলাদাভাবেই বলে দিছিলাম কি আমরা প্রাইমারি নির্দেশক বা SHE। এই এইচ কি? এইচ হচ্ছে হাইড্রোজেন। তার মানে বুঝতে পারতেছি কোনটা আমাদের প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারই অ্যাকচুয়ালি আমাদের প্রমাণ বা মুখ্য মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হাইড্রোজেন। কারণ কি, এই তড়িৎদ্বার দিয়ে আমরা অন্যান্য সকল তড়িৎদ্বারের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তার যে ক্ষমতা যেটা সেটা কিন্তু আমরা মাপতে পারি। সেটা আমরা তার যে আম, বিভব যেটা, সেই বিভবটাকে আমরা মাপতে পারি কার দ্বারা? এই প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, যেটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার, তাকে দিয়েই কিন্তু আমরা মাপতে পারি। তাহলে আসো, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড? একটু আগে আমরা এই কোশ্চেনটা সলভ করে আসলাম। আমরা তোমাদের বইতে জারণ বিজারণ অর্ধকোষ হিসেবে একটার যে উদাহরণ দেওয়া আছে সেটা কি? এই যে ফেরাস ফেরিক, প্লাটিনামের সাথে ফেরাস ফেরিকের একজ দ্রবণের যেই তড়িৎদ্বার সেটাই বা অর্ধকোষ, সেটাই কিন্তু আমাদের জারণ বিজারণ অর্ধকোষের উদাহরণ। তাহলে এরকম একটা কোশ্চেন আসবে যে নিচের কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার। তো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে, আমরা জানি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে কে? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা মুখ্য নির্দেশক। গৌণ নির্দেশকের মধ্যে আছে ক্যালোমেল তড়িৎদ্বার। আমরা ক্যালোমেল তড়িৎদ্বার সম্বন্ধে একটু পড়েছি, ক্যালোমেল কি সেটাও দেখেছি। এবং একই সাথে সাথে আমরা এখন জেনে নেব সেটা হচ্ছে গ্লাস তড়িৎদ্বারও কিন্তু একটা নির্দেশক তড়িৎদ্বার। কিন্তু অনির্দেশক তড়িৎদ্বার কোনটা হবে তাহলে? বাকি থাকে কি? ক্যাডমিয়াম তড়িৎদ্বার। ক্যাডমিয়াম তড়িৎদ্বার কিন্তু আমাদের একটি মুখ্য অনির্দেশক, মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার, মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার। হ্যাঁ, মাহমুদ আক্তার সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তাহলে এরপরে আসো, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহার হয়? আবার সেম কোশ্চেন, আমরা একটু আগে দেখে আসলাম। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারই হচ্ছে আমাদের মুখ্য নির্দেশক। প্রমাণ মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা আমাদের? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আচ্ছা, ক্যালোমেল তড়িৎদ্বার কোনটি? ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে ক্যালোমেল কোনটা। আমরা অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করছি ক্যালোমেল, বা মনে রাখার চেষ্টা করছি। ক্যালোমেল হচ্ছে আমাদের মার্কিউরিক ক্লোরাইড, Ag2Cl2। Ag2Cl2, তুমি যদি এখানে দেখো Ag2Cl2 এর মধ্যে একটাই আছে আমাদের অপশনে, সেটা কি? এই এ। এই হচ্ছে আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বার মার্কিউরিক ধাতুর সাথে হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড আর হচ্ছে ক্লোরিনের আয়ন, এটাই হচ্ছে আমাদের ক্যালোমেল তড়িৎদ্বারের উদাহরণ। ক্যালোমেল তড়িৎদ্বারের উদাহরণ। আচ্ছা, নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? আমরা জানি মুখ্য নির্দেশক হতে পারে, গৌণ নির্দেশক হতে পারে। মুখ্য নির্দেশক কি? একটাই তোমাদের বইতে উল্লেখ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে নির্দেশক তড়িৎদ্বার হতে পারে মুখ্য বা প্রাইমারি, আর হতে পারে গৌণ বা সেকেন্ডারি। গৌণ বা সেকেন্ডারি। তো প্রাইমারি যেটা, সেটার উদাহরণ তো আমরা বললাম SHE বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। সেকেন্ডারি উদাহরণ কি মনে রাখবো? আমরা একটা মনে রাখবো, সেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বার। আচ্ছা, তাহলে উদাহরণ কোনটা? উত্তর কোনটা? নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? দুই প্রকার, মুখ্য আর গৌণ। এখানে আরেকটা আমরা একটু আগেই বলেছিলাম অর্ধকোষ কয় প্রকারের হতে পারে। দেওয়া হয়েছে তোমাদের বইতে 5 রকমের। আমরা দেখেছি সেখানে ছিল ধাতু, ধাতুর আয়ন,
ধাতুর অ্যামালগাম, তারপরে আমরা পড়েছি গ্যাস অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ। তো এই যে ধাতুর অ্যামালগাম, অ্যামালগাম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যামালগাম বলতে বোঝায় ওই কোন একটা ধাতুর সাথে মার্কারির যে যোগ, মার্কারির যোগের ফলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি অ্যামালগাম। তো এখানে দেখো তো, এখানে কি হয়েছে, সোডিয়ামের সাথে মার্কারির যোগ হয়েছে, সাথে সোডিয়ামের আয়নকে দেখা যাচ্ছে। তো এরকম একটা অর্ধকোষ যদি হয় সেটা অবশ্যই কি ধরনের হবে? সেটার উত্তর হবে কি ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন। ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন ধরনের অর্ধকোষ। কেন? কারণ এই যে আমরা এখানে ধাতুর সাথে যে আমাদের যে অ্যামালগাম, তার একটা যৌগ পাচ্ছি। এই যে ধাতু এবং ধাতুর অ্যামালগামের অর্ধকোষ। আচ্ছা, লেড সঞ্চয়ী কোষের চক্র জীবন কত? লেড সঞ্চয়ী কোষের চক্র জীবন। এরপর আমরা একটু ব্যাটারির দিকে যদি চলে যাই, আমরা জানি, আমরা পড়েছি লেড সঞ্চয়ী কোষ। লেড সঞ্চয়ী কোষের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? সেটা একটা গাড়ির ব্যাটারি হিসেবে কাজ করে। এখানে ৬ টা সেল থাকে। প্রত্যেকটা সেলের বিভব হচ্ছে ২, যদি আমরা ধরি ২ ভোল্ট ধরলে মোট গাড়ির একটা ব্যাটারিতে কত ভোল্ট থাকে? ১২ ভোল্ট থাকে। তো এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা লিংকন স্যারের বইয়ের কোয়েশ্চেন। এটা তোমরা তোমাদের হাজারী স্যারের বইতে পাও নাই। জাস্ট আমরা এক্সট্রা তথ্য হিসেবে যেটা জেনে রাখবো সেটা হচ্ছে লেড সঞ্চয়ী কোষের চক্র জীবন। মানে একটা লেড সঞ্চয়ী কোষ বা একটা গাড়ির একটা ব্যাটারি, সেটাকে তুমি কয়বার ব্যবহার করতে পারবা, মানে কয়টা সাইকেল তুমি সেখানে পাবা। তো সাইকেল, যেটা আমাদের জাস্ট সংখ্যাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ৩০০ থেকে ৫০০ সাইকেল। তার মানে ৩০০ থেকে ৫০০ সাইকেল তুমি একটা ব্যাটারিতে পাবা, গাড়ির লেড সঞ্চয়ী ব্যাটারিতে পাবা। আচ্ছা, এরপরে আসো শুষ্ক কোষ, যেটাকে আমরা বলতেছি কি ড্রাই সেল। যেটাকে আমরা বলতেছি কি ড্রাই সেল। ড্রাই সেলের অ্যানোড কোনটি? চিটাগং এ আসা কোশ্চেন, হাজারি স্যারের কোশ্চেন। বলতো শুষ্ক কোষের অ্যানোড কোনটি? শুষ্ক কোষের অ্যানোড হবে কোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জানতে হবে শুষ্ক কোষের উত্তেজক কোনটি। তাহলে আমরা সবকটা আবার একটু মনে করার চেষ্টা করি। শুষ্ক কোষের ক্ষেত্রে উত্তেজক হিসেবে কে কাজ করে? শুষ্ক কোষের ইএমএফ কত? এবং শুষ্ক কোষের অ্যানোড কোনটি? যেটা আমাদের এখানে কোশ্চেনে আসছে। তাহলে আমাদের একটু জানায়ে দাও। হ্যাঁ, দিহা সঠিক উত্তর দিয়ে দিছো অলরেডি। তো বাকি উত্তরগুলো আমরা একটু জানায়ে দিই যে আমাদের উত্তেজক হিসেবে শুষ্ক কোষে বা ড্রাই সেলে কে কাজ করে, মানে পেন্সিল ব্যাটারিতে কে কাজ করে, ইএমএফ কত, আর আমাদের অ্যানোড হিসেবে কে কাজ করে, যেটা আমাদের অলরেডি এখানে কোশ্চেনে আসা। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ জানাটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। শুষ্ক কোষের আরো কিছু এক্সট্রা তথ্য, যার মধ্যে এই যে এইটা উত্তেজক কি, আমাদের ইএমএফ কি, আর হচ্ছে অ্যানোড কি। হ্যাঁ, মাহমুদাও সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তো আমরা যেহেতু এইটার উত্তর পারতেছি, সেটা হচ্ছে শুষ্ক কোষের অ্যানোড কোনটি? সি। সবাই মোটামুটি সি উত্তর বলতেছো। আমরা জানি শুষ্ক কোষের অ্যানোড হচ্ছে জিংক। শুষ্ক কোষের অ্যানোড হচ্ছে জিংক। তাহলে ইএমএফ কত? ইএমএফ এর ভ্যালুটা কত মনে পড়ে কিনা? আমাদের পেন্সিল ব্যাটারির ইএমএফ ভ্যালু কত? যদি মনে পড়ে তাহলে তোমাদের যেটা মনে থাকবে সেটা হচ্ছে কি ১.৫ ভোল্ট, ১.৫ ভোল্ট হচ্ছে ব্যাটারি বা পেন্সিল ব্যাটারির ইএমএফ ভ্যালু। উত্তেজক হিসেবে কে কাজ করে? উত্তেজক হিসেবে কাজ করে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট কিন্তু আমাদের শুষ্ক কোষে বা ড্রাই সেলে বা ব্যাটারিতে কি হিসেবে কাজ করে? আমাদের উত্তেজক রূপে কাজ করে। শুষ্ক কোষের বিভব মান কত? একটু আগে আমরা দেখে আসলাম। শুষ্ক কোষের বিভব মান হচ্ছে ১.৫ ভোল্ট। শুষ্ক কোষের বিভব মান হচ্ছে ১.৫ ভোল্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের এটা জানতে হবে। ডেনিয়েল সেলের ডেনিয়েল সেলের তড়িৎ প্রবাহের দিক কোনটি? গুহ স্যারের বই ডেনিয়েল সেলে তড়িৎ প্রবাহের দিক কোনটি? এইটা আমাদেরকে জানতে হবে। ডেনিয়েল সেলে আমাদের কি থাকে? কপার থাকে, আর থাকে কি জিংক থাকে। কপার থাকে আর থাকে জিংক। তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়? এইখানে হচ্ছে কপারের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে জিংকের দিকে প্রবাহিত হয়। জিংকের দিকে প্রবাহিত হয়। তো অ্যাকচুয়ালি ড্যানিয়েল সেলের তড়িৎ প্রবাহের দিকটা হয় কি কপার থেকে জিংকের দিকে। কপার থেকে জিংকের দিকে। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে বি। আচ্ছা, তারপরে বলা হয়েছে নিচের কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? নিচের কোনটিতে
বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না। অল বোর্ড আশা কোশ্চেন 18 সালের গুহ স্যারের নিচের কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? লেড সঞ্চয়ক কোষ, নাকি লিথিয়াম আয়ন কোষ, নাকি গ্যালভানিক কোষ, নাকি তড়িৎ বিশ্লেষক? এরকম একটা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সলভ করে আসছি আজকে অধ্যায়ের শুরুতে। আমরা দেখেছি সেটা হচ্ছে কোনটিতে বিদ্যুৎ শক্তি, আমরা দেখেছিলাম কোশ্চেনটা অনেকটা এরকম ছিল, নিচের কোন কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তো আমরা সেখানে দেখেছিলাম আমাদের বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় তড়িৎ বিশ্লেষ্য কোষে। তড়িৎ বিশ্লেষ্য কোষে, তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে না। তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে না। লেড স্টোরেজ যেটা গাড়িতে কাজ করে, লিথিয়াম আয়ন যেটা আমাদের মোবাইলে বা ল্যাপটপে থাকে, গ্যালভানিক সেল, এরা প্রত্যেকেই কি করতে পারে? বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। আচ্ছা, তো আশা করি বুঝতে পারলাম বিদ্যুৎ আমাদের এই যে লেড সঞ্চয় কোষ, লিথিয়াম আয়ন, গ্যালভানিক সেল সবাই বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। তারা রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করে। কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি তৈরি করে কোন ধরনের কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটা আমরা অলরেডি অনেকবার পড়ে ফেলছি। এরপরে আসে দেখো নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে কাজ করে? আমরা একটু আগে শুষ্ক কোষের অ্যানোড পড়েছি, উত্তেজক পড়েছি, ইএমএফ ভ্যালু পড়েছি। তো আমাদের এখন জানতে হবে শুষ্ক কোষে, ড্রাই সেলে বা ব্যাটারিতে ক্যাথোড হিসেবে কাজ করে কোনটা? খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এটা শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে কাজ করে কি? গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে অধাতু কার্বনের একটি রূপভেদ। আমরা এই অধ্যায়ে গ্রাফাইট সম্বন্ধে আরো পড়েছি। আমরা জানি গ্রাফাইট কি? গ্রাফাইট একটা ইলেকট্রনীয় পরিবাহী, একমাত্র অধাতু, একমাত্র অধাতু যে কিন্তু আবার কি? যে কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী। কেন ইলেকট্রনীয় পরিবাহী? সে কিভাবে সেই ইলেকট্রন দিয়ে পরিবহন করতেছে? কারণ আমরা জানি তার যে সংকরায়ন সেটা হচ্ছে sp2। sp2 হাইব্রিডাইজেশন থাকার কারণে শেষ কক্ষপথে তার একটা মুক্ত ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে তার একটা মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনটাই সে ওই ধাতুর মতো করে ব্যবহার করে কি করতে পারে? ওই যে ইলেকট্রনের প্রবাহ করে বা ইলেকট্রনীয় পরিবাহীর মতো বিদ্যুৎকে পরিবহন করতে পারে। তার মানে গ্রাফাইট সম্বন্ধে আমরা এক্সট্রা এটাও পড়ে ফেললাম। এখান থেকে জাস্ট যেটা জানতে হবে, শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে কে কাজ করে? গ্রাফাইট কাজ করে। আর জানতে হবে গ্রাফাইট কেমন ধরনের একটা পরিবাহী? একটা ইলেকট্রনীয় পরিবাহী। কেন অধাতু হয়েও সে ইলেকট্রনীয় পরিবাহী? কারণ তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। sp2 হওয়ার কারণে সে কি করতে পারে? সে হচ্ছে মুক্ত ইলেকট্রন, শেষ মুক্ত ইলেকট্রনটাকে ও মুক্ত মুক্ত ইলেকট্রনের মতো ব্যবহার করে বিদ্যুৎ বা তড়িতের পরিবহন করতে পারে। ডেনিয়েল সেলের তড়িৎচালক বল কত? ডেনিয়েল সেলের তড়িৎচালক বল কত? 1.5, যেটা এটা হচ্ছে আমাদের ড্রাই সেলের, আমরা একটু আগেই পড়েছি ড্রাই সেলের তড়িৎচালক বল। এবং আমরা যদি বইটা পড়ে থাকি এবং আমরা এটা পড়ার চেষ্টাও করেছি, ডেনিয়েল সেলে আমরা কি থাকে? কপার থাকে, জিঙ্ক থাকে। সেখানে আমরা দেখেছিলাম ডেনিয়েল সেলের তড়িৎচালক বল হচ্ছে 1.1 ভোল্ট। 1.1 ভোল্ট। তাহলে ডেনিয়েল সেলের তড়িৎচালক বল কত? 1.1 ভোল্ট। হার্ট পেসমেকার রূপে কোনটি ব্যবহৃত হয়? তোমরা হার্ট পেসমেকার সম্বন্ধে জিওলজির একদম শুরুর লেকচার রক্তে কিন্তু পড়েছো। হার্ট পেসমেকার রূপে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? হার্ট পেসমেকার রূপে ওই ক্ষেত্রে তোমরা পড়েছো এবং ওইখানে হার্ট পেসমেকারের ব্যবহার সম্বন্ধেও হালকা পাতলা তোমরা একটু জ্ঞান লাভ করছো। তো এইখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কি, হার্ট পেসমেকার রূপে কোনটি ব্যবহৃত হয়? এইটার উত্তর একটু দিয়ে দাও।
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি হার্ট পেসমেকার রূপে কোনটি ব্যবহৃত হয়। আমরা ওই বইতেই পড়েছিলাম, সেটা হচ্ছে কি লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়, তাই না? লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। কিন্তু আমাদের লিথিয়াম ব্যাটারির মধ্যে আবার অনেক বিভিন্ন ধরনের ভাগ আছে। লিথিয়াম কোন ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়? লিথিয়াম এসভিও ব্যাটারি। লিথিয়াম এসভিও ব্যাটারি আমরা হার্ট পেসমেকার রূপে মনে করার চেষ্টা করো, আমরা কিন্তু পড়েছি লিথিয়াম আয়ন ব্যাটারি। সেটা কি? এটা রিচার্জেবল ব্যাটারি, যেটা রিচার্জ এবং ডিসচার্জ দুইটাই কিন্তু ঘটনা ঘটতে পারে। আমরা জানি ব্যাটারি নরমালি কি হয়, ডিসচার্জ হয়, কিন্তু কিছু কিছু ব্যাটারি কিন্তু আমরা কি করতে পারি, আবার রিচার্জ করতে পারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আমাদের মোবাইলে, ল্যাপটপে, যেটাকে আমরা রিচার্জ করতে পারি সেইখানে থাকে। কিন্তু তুমি যদি চিন্তা করো হার্ট পেসমেকার যেটা, সেটা কিন্তু একবার আমরা যখন একটা শরীরে প্রবেশ করিয়ে দিই, সেটা কিন্তু একটা লং টাইম থাকে, সেখানে কিন্তু আর চার্জের ব্যাপার কিন্তু থাকে না। তার মানে নন রিচার্জেবল ব্যাটারি। সেক্ষেত্রে আমরা কোন ধরনের কোষ বা ব্যাটারি ব্যবহার করি? লিথিয়াম এসভিও ব্যাটারি ব্যবহার করি। লিথিয়াম এসভিও ব্যাটারি ব্যবহার করি। হ্যাঁ, নাবিলা সঠিক উত্তর দিয়েছো, লিথিয়াম এসভিও ব্যাটারি ব্যবহার করি। আচ্ছা, লেড সঞ্চয়ী কোষে ব্যবহৃত H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব কত? এটাও আমরা পড়েছি সিলেট বোর্ড, চিটাগং বোর্ডে আসা কোশ্চেন, হাজারি স্যারের বইয়ের আসা কোশ্চেন। লেড সঞ্চয়ী কোষে ব্যাপারটা কি হয়? এটাও একটা রিচার্জেবল ব্যাটারি, এবং এখানে কি হয়, আমাদের সালফিউরিক অ্যাসিড থাকে, এবং সালফিউরিক অ্যাসিডের একটা নির্দিষ্ট ঘনমাত্রা, নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব আমাদের মেইনটেইন করে চলতে হয়। যা আমাদের কিছুদিন পর পর, এই কারণে আমাদের কি পানি অ্যাড করা লাগে আমাদের এইসব ব্যাটারিতে। যেমন তোমরা জানো আইপিএস এর ব্যাটারি, গাড়ির ব্যাটারিতে কিন্তু আমাদের পানি অ্যাড করে আপেক্ষিক গুরুত্বটাকে নর্মাল রাখার, মানে একটা সেম ভ্যালুতে রাখার চেষ্টা করা হয়। তো এই আপেক্ষিক গুরুত্বটা কত? লেড সঞ্চয়ী ঘেঁষে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25, 1.25, 1.25। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে কি, লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম? এটাও তোমাদের হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম? আমরা জানি লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ খুবই 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 কম, খুবই 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 কম। সেটা কত? 0.001 ওহম। 0.001 ওহম, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। 0.001 ওহম, যেটা আমাদের ডি নাম্বার অপশন। এবং এত কম ওহম বা এত কম অভ্যন্তরীণ রোধ থাকার কারণেই গাড়িকে আমরা সহজেই স্টার্ট করতে পারি। গাড়িকে আমরা খুব সহজেই স্টার্ট করতে পারি, এত কম অভ্যন্তরীণ রোধ থাকার কারণে। বেশি অভ্যন্তরীণ রোধ থাকলে গাড়িকে এত সহজেই স্টার্ট করা সম্ভব হতো না। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ক কোষে মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে কি হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বকে সঠিক রাখতে। যদি আমরা পানি অ্যাড না করি, কি হয়ে যাবে, আমাদের সালফিউরিক অ্যাসিড বেশি ঘন হয়ে যাবে, তখন সে আর কোনো কাজ করতে পারবে না। তো এই আপেক্ষিক গুরুত্বটাকে বজায় রাখার জন্য আমাদের কি করতে হয়, কিছুক্ষণ পর পর, কিছুক্ষণ না মানে কিছুদিন পর পর পানি অ্যাড করতে হয়। আচ্ছা, স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। এটা কিন্তু আমরা ক্লাসে সলভ করেছি, আসছে সিলেট বোর্ডে আসা কোশ্চেন। এটা কি একটু বলে দাও। নামেই আমরা বলি কি, লেড স্টোরেজ, লেড স্টোরেজ, লেড স্টোরেজ। এবং এই লেডই কিন্তু আমাদের কোথায় চলে আসে? এই লেডই কিন্তু চলে আসে কোথায়? আমাদের লেডই কিন্তু চলে আসে আমাদের পরিবেশে বা আমাদের খাদ্য শৃঙ্খলে। তার মানে এখানে উত্তর কি হবে? প্লাম্বাম বা লেড। লেডই হচ্ছে আমাদের, লেডই হচ্ছে আমাদের সেই জিনিস যেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারির মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে চলে আসে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সি। হ্যাঁ, আমরা নামাজের ব্রেক দিব। এখন হচ্ছে 5টা 25 বাজে। আমরা তাহলে 7-8 মিনিট, আমরা হচ্ছে 5টা 33-এ শুরু করি আবার। আমাদের একটা ছোট ব্রেক দিয়ে আমাদের চ্যাপ্টার তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
আসসালামু আলাইকুম, আবার সবাইকে স্বাগতম। আমরা তাহলে শেষের কয়টা কোশ্চেনে ছিলাম, সেটা হচ্ছে আমাদের যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি, স্টোরেজ ব্যাটারির মধ্যে কোনটি ভারী ধাতুটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। আহ, আমরা তো অলরেডি বললাম নামের মধ্যেই আছে লেড, তাহলে কি লেডই আমার প্রবেশ করবে। আমরা কিন্তু পরিবেশ রসায়ন চ্যাপ্টারে পড়বো, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে, যে লেড অ্যাকচুয়ালি কি কি সমস্যা করে। ইটাই ইটাই আউচ আউচ নামের রোগ তৈরি করে, আইকিউ কমিয়ে দেয় বাচ্চাদের, মারি নীল করে দেয়, অনেক জিনিস করে, সেটা আমরা পড়বো, খুবই ইম্পর্টেন্ট। কোনটি রিচার্জ করা যায়, আমরা পড়েছিলাম কোনটি রিচার্জ করা যায়, কোন সেল রিচার্জ করা যায়। আমরা জানি আমাদের যে ব্যাটারি, মানে মোবাইলে বা ল্যাপটপে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি কিন্তু আমরা চার্জ করতে পারি। তো মোবাইলে আর ল্যাপটপে কি ব্যাটারি আছে? লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। তাহলে উত্তর কি আমাদের? লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোনটি আয়ন, সরি, অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়? তো এটার উত্তর আমাদের মনে আছে কিনা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে থাকে, অ্যানোড হিসেবে থাকে, কে থাকে অ্যানোড হিসেবে? অ্যানোড হিসেবে থাকে দুই গ্রাফাইট শিটে, দুই গ্রাফাইট শিটে আবদ্ধ, দুই গ্রাফাইট শিটে আবদ্ধ লিথিয়াম পরমাণু। লিথিয়াম পরমাণু, যেহেতু লিথিয়াম ব্যাটারি, তার মানে কি গ্রাফাইট শিটে আবৃত লিথিয়াম পরমাণু। তো এটাকে আমরা কিভাবে লিখি? লিথিয়াম, এইভাবে তোমার বইতে লেখা আছে। তাহলে আমাদের উত্তর যদি আসে, কোশ্চেন যদি আসে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়, তাহলে কি লিথিয়াম তো অবশ্যই ব্যবহৃত হবে। এর সাথে আমরা কি অ্যানোড হিসেবে অ্যাকচুয়ালি কাকে ব্যবহার করি? অ্যানোড হিসেবে ব্যবহার করি হচ্ছে কার্বনকে, যেহেতু গ্রাফাইট কার্বনের বহুরূপ, তাহলে উত্তর হবে কি? কার্বন। উত্তর হবে হচ্ছে আমাদের কার্বন। আচ্ছা, এরপরে গুহ স্যারের একটা বই, বইয়ের কোশ্চেন, সেটা হচ্ছে প্লাম্বাম ডাইঅক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে? প্লাম্বাম ডাইঅক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে? এই জিনিসটা আমাদের জাস্ট একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড, পিবিও টু কে দ্রবীভূত দ্রবীভূত করতে আমরা সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করতে পারবো, সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করতে পারবো। এটা জাস্ট আমরা জেনে রাখবো। সেটা হচ্ছে কি, পিবিও2 কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে? আমরা ব্যবহার করতে পারবো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে কি আছে? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ ভ্যালু কত? আমাদের 6টা ইএমএফ ভ্যালু দেওয়া ছিল। ড্রাই সেলের ইএমএফ ভ্যালু কত? আমরা জানি 1.5 ভোল্ট। আমাদের লিথিয়ামের ভোল্ট কত সেটা আমাদের পড়তে হবে। আমাদের লেড স্টোরেজের ভোল্ট কত আমরা দেখেছিলাম, প্রত্যেকটা সেলের 2 ভোল্ট করে, 6টার মোট 12 ভোল্ট। এবং আমরা দেখেছিলাম হাইড্রোজেন ফুয়েল সেলের কত? হাইড্রোজেন ফুয়েল সেলের হচ্ছে 1.23 ভোল্ট, 1.23 ভোল্ট। প্রত্যেকটার ইএমএফ ভ্যালু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় গ্যাস কোনটি? ফুয়েল সেলের ক্যাথোডে, ফুয়েল সেলের ক্যাথোডে আমরা কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করি? তো তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, তোমরা মনে করতে পারবা সেটা হচ্ছে কি, ফুয়েল সেলের ক্যাথোডে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি অক্সিজেনকে। ফুয়েল সেলের ক্যাথোডে আমরা অক্সিজেনকে ব্যবহার করে থাকি। সব ধরনের ফুয়েল সেলেই কিন্তু আমরা অক্সিজেনকে ব্যবহার করে থাকি। সেটা কিন্তু তোমরা মনে করতে, আমরা কিন্তু পড়েছিলাম, তোমরা মনে করতে পারো। সেটা হচ্ছে ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস আমরা এই আমাদের ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এরপরে আমাদের কোশ্চেন আসছে কি, নিম্নের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট অনুপস্থিত? তরল ইলেকট্রোলাইট অনুপস্থিত। তো এখানে অপশনে আছে তোমার পিএমএফসি, যেটাকে আমরা বলি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। সেখানে অ্যাকচুয়ালি কোনো তরল ইলেকট্রোলাইট থাকে না, গ্যাস থাকে, তরল ইলেকট্রোলাইট থাকে না। উত্তর হচ্ছে আমাদের এইটা, এটা আমরা এই ফার্স্ট অফ অল এইটা জানবো। সাথে এএফসি, এটা হচ্ছে অ্যালকালি ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল, এখানে অ্যালকালি তরল ইলেকট্রোলাইট হিসেবে থাকে। থাকে এমসিএফসি, মোল্টেন কার্বন, মানে গলিত কার্বন ফুয়েল সেল।
এইখানেও তরল ইলেকট্রোলাইট থাকে। তাহলে উত্তর এটাও না, উত্তর এটাও না, উত্তর আমার কি? উত্তর হচ্ছে আমাদের পিইএমএফসি। পিইএমএফসি বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, যেটার অপর নাম কি? এর অপর নাম হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, যেটার অপর নাম আরো একটা জানবো আমরা, সেটা কি? বেকন সেল। বেকন সেল, বেকন সেল। তাহলে আমাদের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট অনুপস্থিত? পিইএমএফসি তে ফুয়েল সেল অনুপস্থিত। মহাশূন্যে কোন সেল ব্যবহার সুবিধাজনক? আমরা দেখেছিলাম ড্রাই সেল তো না, তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমরা তো আর পেন্সিল ব্যাটারি নিয়ে মহাশূন্যে যেতে পারবো না। লেড স্ট্রেস ব্যাটারি প্রচুর ভারী, এটাকে নিয়েও যাওয়া পসিবল না। লিথিয়াম আয়ন ব্যাটারি, সেও কিন্তু খুব একটা সুবিধাজনক না। শুধু তাই না, আমরা জানি এই হাইড্রোজেন ফুয়েল সেলকে কিন্তু আমরা কি করতে পারি? মহাশূন্যে নিয়ে যেতে পারি, এবং আমাদের এই যে রকেটের বিভিন্ন ধরনের যে শক্তির যে মানে দরকার, সেটা কিন্তু আমরা সেটা দিয়ে আমরা আহ সেই ঘাটতিটা বা সেটা ব্যবহার করতে পারি। এবং তোমরা কিন্তু পড়ছো হাইড্রোজেন ফুয়েল সেল, যেটাকে আমরা বলি বেকন ফুয়েল, বেকন সেল। সেই বেকন সেল কিন্তু আমাদের এই মহাশূন্য, আমাদের যে চাঁদের যে অভিযান ছিল অ্যাপোলো 6 মিশন, অ্যাপোলো 6 মিশনের রকেট কিন্তু এই যে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করেই সম্পূর্ণ হয়েছিল। তাহলে এটা আমাদের জানতে হবে, মহাশূন্যে কোন সেল ব্যবহার সুবিধাজনক? হাইড্রোজেন সেল ব্যবহার সুবিধাজনক। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে গুহ স্যারের একটা বইয়ের কোশ্চেন, ইঞ্জিন সিলিন্ডারে যে রাসায়নিক পদার্থের ব্যবহার ফলে তাপীয় শক্তির অপচয় হ্রাস পায়। এই জিনিসটা তোমাদের জানার কথা না, জাস্ট আমরা জেনে যাব কোন জিনিসটা ব্যবহার করলে ইঞ্জিন সিলিন্ডারে তাপীয় শক্তির অপচয়টা হ্রাস পাবে। কোন জিনিসটা ব্যবহার করলে রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে তাপীয় শক্তির অপচয় হ্রাস পাবে, সেটা হচ্ছে কি? নিকোলাইট। নিকোলাইট, নিকোলাইটের ব্যবহার হলে, এটা আমরা জাস্ট জেনে রাখবো, নিকোলাইটের ব্যবহার হলে ইঞ্জিন সিলিন্ডারে তাপীয় শক্তির অপচয় হ্রাস পায়। নিকোলাইটের ব্যবহারের ফলে তাপীয় শক্তির অপচয় হ্রাস পায়। আচ্ছা, এরপরে প্রোটন মেমব্রেন, প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেলে, মানে বেসিক্যালি পিইএমএফসি, পিইএমএফসি বা হাইড্রোজেন ফুয়েল সেলের কথা বলতেছে। এই ফুয়েল সেলে অ্যানোড হিসেবে, অ্যানোডে কি উৎপন্ন হয়? এই ফুয়েল সেলের অ্যানোডে কি উৎপন্ন হয়, এইটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পিএমএফসি তে অ্যানোডে কি উৎপন্ন হয়। গুহ স্যারের কোশ্চেন, এটা আমরা একটু জেনে যাব। সেটা হচ্ছে পিএমএফসির ফুয়েল সেলে অ্যানোডে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। অ্যানোডে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। অ্যানোডে উৎপন্ন হয় কোন গ্যাস? অ্যানোডে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেলের অ্যানোডে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এরপরে আমরা আবার সেই শুরুর কোশ্চেনে চলে আসি। 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে বিদ্যুৎ প্রয়োজন কত ফ্যারাডে? এক 1 ফ্যারাড, 2 ফ্যারাড, 3 ফ্যারাড না 4 ফ্যারাড? তোমরা একটু অ্যান্সার করে দাও। মাহমুদা বলেছো এ। না, এ কিন্তু সঠিক অ্যান্সার না। আমরা আবার একটু দেখার চেষ্টা করি। 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে বিদ্যুৎ প্রয়োজন কত ফ্যারাডে? আচ্ছা, আমরা কিন্তু আজকে চ্যাপ্টারেও এটা পড়েছি। সেটা হচ্ছে কি, যোজনী যার যত, তারকে 1 মোল ওই পদার্থকে আমাদের জমা করতে হলে, সঞ্চিত করতে হলে তত ফ্যারাডে দরকার হয়। মানে যার যত ধনাত্মক আয়ন থাকে বা যত ঋণাত্মক আয়ন থাকে। তো ক্রোমিয়ামের যোজনী বা ধনাত্মক সে কত তৈরি করে? আমরা জানি ক্রোমিয়াম তো 3+। তাহলে যদি সে 3+ হয়, তাহলে তাকে সঞ্চিত করতে বিদ্যুৎ প্রয়োজন কত হবে? 3 ফ্যারাডে। খুবই সহজ ব্যাপার। আমাকে জাস্ট জানতে হবে ক্রোমিয়ামের যোজনী বা সে কত কি আয়ন তৈরি করে। সে ক্রোমিয়াম 3+ তৈরি করে, তো ক্রোমিয়াম 3+ হইলে তাকে সঞ্চিত করতে আমার কতখানি বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে বিদ্যুৎই তো আমার লাগবে। আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু খুব সহজ এবং আমাদের জানতে হবে। গলিত NaCl এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে সঞ্চিত হলে ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম ধাতু সঞ্চিত হবে? আমরা জানি NaCl এর ক্ষেত্রে সোডিয়ামের যোজনী এক, এক ধনাত্মক অবস্থায় থাকে। তাতে 1 ফ্যারাডে দিলে কতখানি হবে? আমরা জানি 1 মোল সোডিয়াম। তাহলে 1 মোল সোডিয়ামেরই কত পারমাণবিক ভর কত আমরা জানি? 23 গ্রাম। তাহলে উত্তর কত? 23 গ্রাম। এটা অলরেডি আমরা আজকে সলভ করে আসছি।
তারপরে আসে কি 1 মোল অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন? যত চার্জ তত ফ্যারাড। 3 তার মানে কি 3 ফ্যারাড। আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আসি কি 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষ্য পত্র থেকে দ্বিযোজী মৌলের কতটি পরিমাণে তরদ্বারে সঞ্চিত হয়? কবির স্যারের কোশ্চেন, আমাকে একটু অ্যান্সার তাহলে করে দাও। 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষ্য পত্র থেকে দ্বিযোজী মৌলের কতটি পরমাণু তড়িৎ দ্বারে সঞ্চিত হয়? অ্যান্সার একটু করে দাও। হ্যাঁ, সঠিক উত্তর পেয়ে গেছি আমরা একটা। বাকিরাও অ্যান্সার দিয়ে দাও। 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে দ্বিযোজী মৌলের দ্বিযোজী মৌলের কতটি পরমাণু তড়িৎ দ্বারে সঞ্চিত হবে? আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একযোজী মৌল যদি হয়, তাতে যদি আমি 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মৌল আমার তড়িৎদ্বারে জমা হবে। মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আমার সঞ্চিত হবে যদি একযোজী হয়। আমার কোশ্চেনে বলছে দ্বিযোজী। দ্বিযোজীতে যদি আমি 1 ফ্যারাডে দেই, তাহলে আমার এইটাকে কি করতে হবে? তাহলে আমার এই অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা ভাগ করি, ভ্যালুটা পাবো আমরা 3.011 ইন্টু 10⁻23 এর কাছাকাছি একটা ভ্যালু পাবো। তাহলে অপশন কোনটা? দেখো তো, আমার ওই মানটার ভ্যালুর কাছাকাছি কোনটা ভ্যালু? এই যে দেখো, 3.0115 ইন্টু 10⁻23। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? আমরা যদি দ্বিযোজী হয়, তাহলে আমাদের উত্তরটা হবে এত, 3.0115 ইন্টু 10⁻23। যদি ত্রিযোজী হতো, তাহলে কি হবে? ত্রিযোজী হলে আমাদের সেই অ্যাভোগাড্রো ভ্যালুকে 3 দ্বারা ভাগ করা লাগতো। তাহলে আমরা কত পেতাম? 2। আমরা মোটামুটি 0.7 সামথিং এরকম একটা ভ্যালু পেতাম। তাহলে আমাদের 3 যোজি হলে আমরা এত সংখ্যক পরমাণু পেতাম। দ্বিযোজী হলে আমরা এত সংখ্যক পরমাণু পাবো। এটা হচ্ছে আমাদের অপশনে কিন্তু আছে, 3.0115 ইন্টু 10⁻23। আশা করি বুঝতে পারছি আমরা। আশা করি বুঝতে পারছি। যদি এটা হয়ে থাকে, আমাদের এই অধ্যায়ের অনুশীলনীর কোশ্চেন মোটামুটি সবই দেখা সম্পূর্ণ হলো। তো এই যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, অতটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় হয়তো অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু তারপরও যেহেতু আমাদের অবশ্যই এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে, তো আমাদেরকে অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা ছোট, ছোট কনসেপ্ট কিন্তু ভালো করে পড়তে হবে। ছোট, ছোট কোশ্চেন গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেমন আজকে আমরা একটা কোশ্চেন দেখেছিলাম যে 1 ফ্যারাডে বলতে কি বোঝায়? খুবই সহজ একটা কোশ্চেন ছিল। আমাদের কিন্তু কনফিউশন ছিল কিছু। সেই কনফিউশন আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ছোট, ছোট ব্যাপারের কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করব আমরা, এবং উত্তরগুলো বা কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার বলো বা যেকোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যা বা কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো আমরা করলাম, এগুলো তোমরা একবার দেখে নিবা। বই থেকেও একবার দেখে নিবা। বইটা একবার পড়ার চেষ্টা করলে সেটাও ভালো হবে তোমাদের। এছাড়া এই বইয়ের আ অধ্যায়ের শেষে অনুশীলনীর প্রশ্ন দেওয়া থাকে। সেই অনুশীলনীর প্রশ্ন তোমরা তখন কিন্তু প্র্যাকটিস করতে পারবা। যেগুলো হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন, সেই জ্ঞানমূলক কোয়েশ্চেন তোমরা কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারো। এবং তোমার কাছে যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক থাকে, সেই কোয়েশ্চেন ব্যাংক সেটা বিগত বছর পুরানো কোয়েশ্চেন ব্যাংক হলেও কোনো সমস্যা নেই। এই অধ্যায় রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো তুমি একটু প্র্যাকটিস করে ফেললে কিন্তু এই চ্যাপ্টার তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আশা করি। তো এই ছিল। তো সবার জন্য একই কথা থাকবে। তোমরা এই যে চ্যাপ্টারটা যেহেতু আমাদের শেষ হয়ে গেল, তোমরা এই চ্যাপ্টারের যে প্র্যাকটিস বা বইটা একবার পড়লে আবার যদি পড়তে পারো, রিভাইজ দিতে পারো, তোমার জন্য ভালো। টপিকগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। আর অনুশীলনী কোশ্চেনগুলো আমরা যেন আরেকবার সলভ করার চেষ্টা করি। তো আপাতত এই পর্যন্তই থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।